গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আপনারা যদি এখনো শুধু গল্পের জন্যকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে শিগগিরই সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাদের জন্য আসছে নতুন নতুন চমক। আজ আপনাদের সামনে রয়েছে বিচ্ছু মহারাজের রহস্যজনক অ্যাডভেঞ্চার গল্প। এর আগেও আপনারা শুনেছেন বিচ্ছু মহারাজার দুটি গল্প, তাদের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে এবং এই ভিডিওরই আই বাটনে দেওয়া রইল। না শুনে থাকলে অবশ্যই শুনে নেবেন। তাহলে শুরু হচ্ছে আজকের সাগর ঘোষের কলমে বিচ্ছু মহারাজা সিরিজের তৃতীয় গল্প, চন্দ্রহরণ। গভীর রাত, 1:30 কি 2টো তো হবেই। মজিলপুর প্রাক্তন জমিদার দত্তদের বাড়িটা এককালে এতটাই বড় ছিল যে সেটাই এখন পাড়া হয়ে গেছে, দত্তপাড়া। পাড়ার মোড়ে গুটি কয়েক কুকুর ছাড়া আর কেউ নেই। দোকানপাট, আশেপাশের ঘরবাড়ি সবই ঘুমিয়ে রয়েছে। এই কদিন আগে তেড়ে বৃষ্টি হয়েছে, গ্রীষ্মের প্রচণ্ড গরম পরিবেশকে অনেকটা শীতল করে দিয়েছে। সকলের ঘুমের গভীরতাও সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে। স্ট্রিট লাইটের ঝিমিয়ে পড়া আলোগুলো যেন ঘুমিয়ে পড়তে চাইছে। টিপটিপ করে বৃষ্টি এখনো পড়ছে। হঠাৎই ছাতা মাথায় কেউ একজন পাড়ার মোড়ের মাথায় এসে দাঁড়ালো। লাইট পোস্টের আলো ওপর থেকে আসছে বলে ছায়ায় ছায়ায় ব্যক্তির মুখ এতটুকুও দেখা যাচ্ছে না, তবে ওর হাতে ধরা বড় গামলাটা চকচক করছে। হ্যালো, বলো পটল, হায় 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 হায়, খেয়া খেয়া হায়। ব্যক্তির নিচু স্বরের ডাকেই মোড়ের মাথায় শুয়ে থাকা কুকুরগুলো উঠে লেজ নাড়তে নাড়তে এগিয়ে গেল ব্যক্তির কাছে। সেই ব্যক্তি পথের পাশে এক জায়গায় ঝোল মাখানো ভাত ভাগ করে দিয়ে দিলেন। কুকুরগুলো খেতে শুরু করলো। আজ হঠাৎ দেরি হয়ে গেল, আরে কি করি বল, ফিরতেই দেরি হয়ে গেল। আপন মনেই ব্যক্তি কুকুরগুলোর সাথে কথা বলে চলল। কুকুরগুলো খেতে খেতে মাঝে মধ্যে তার দিকে মুখ তুলে দেখছে, যেন ওর কথা বুঝতে পারছে। ঠিক এই সময় আর একটা দৃশ্য দেখা গেল। পুরনো বাড়িটার বেশ কিছুটা অংশ এখনো আছে, সারাই করে মানুষজন থাকে। পুরনো শালকাঠের প্রকাণ্ড সদর দরজাটা আমফান ঝড়ে বেশ কিছুটা চুন সুরকির গাঁথন খসিয়ে ভেঙে পড়েছে। সদরের ঠিক সামনে একটা লাইট পোস্ট আছে, তার ঢিমে আলোতেই দেখা গেল গোটা 5 কালো চাদরে আগা পাঁচতলা ঢাকা লোক বিদ্যুৎ গতিতে বাড়ির ভেতরে চলে গেল। এক জায়গায় কিছুটা জল জমেছিল, ওই 5 জনের মধ্যে একজনের পা সেখানে পড়ায় অল্প আওয়াজ হলো। ছাতা মাথায় ব্যক্তি সাথে সাথে পেছনে ফিরল, কিন্তু কাউকেই দেখতে পেল না। এই সময় বৃষ্টির তেজ একটু বাড়ল। ব্যক্তি আর কিছু না ভেবে ভাঙা সদরের মধ্যেখানের অন্ধকারের দিকে এগিয়ে গেল, এক সময় হারিয়েও গেল। এই দিদি, বিচ্ছু মহারাজ কই রে? কোথায় আবার? কারুর বাড়ির বাগানের গাছে হয়তো ঝুলছে দেখ। আমাদের বাড়ির বাগানে তো গাছ কম নেই, সেখানে যা যত ইচ্ছে ফল খা, তা নয় অন্যদের বাগানের ফলই বাবুর পছন্দ। দিন দিন এই ছেলেটার বজ্জাতি আরও বাড়ছে। আরে দিদি, এই তো বয়স, এখনই তো একটু মজা করবে নাকি? তা বললে কি হয় বলতো? 2 দিন পরে ছেলেটা কলকাতায় যাবে, বড় স্কুলে পড়বে। সেখানেও যদি এরকম বাচালামো করে তাহলে কি হবে? আমার তো রীতিমতো চিন্তা হচ্ছে। তোরা ওই ছেলেকে সামলাতে পারলে হয়। ওর বাবাকেও তো চিনিস, শহরের স্কুল থেকে যদি অভিযোগ আসে তাহলে ছেলেটাকে আর আস্ত রাখবে না। তুই সেই একই রকম রয়ে গেলি দিদি, বড্ড বেশি ভাবিস। ও তো থাকবে আমার সাথে, আর মা ভাগ্নে একজোট হলে কোনো সমস্যাই থাকবে না।
উল্টে হাজার হাজার সমস্যার সমাধান হবে। আর আমি আর বিচ্ছু তো ঠিকই করে নিয়েছি, একসাথে হওয়ার পরে আমরা শত শত রহস্যের জট ছাড়াবো। তুইও বিচ্ছুর সুরে সুর মেলাচ্ছিস? এসব ওর বাবার কানে গেলে? গেলে যাবে, কি হয়েছে তাতে? তুই আর জামাইবাবু যাই বলিস না কেন, বিচ্ছুর মধ্যে রহস্য সমাধানের যে পাওয়ার আছে সেটা কিন্তু খুবই ইউনিক। এই বয়সে এই ছেলেটা কি কি কেস সলভ করে দিয়েছে বলতো? এই পুলিশ প্রশাসন পর্যন্ত ওইটুকু ছেলের বুদ্ধির প্রশংসা একেবারে পঞ্চমুখ। এই ক্ষমতাটাকে কোথায় বাবা মা হয়ে তোরা বেশি করে অনুপ্রেরণা যোগাবি তা নয়, প্রতিভাটাকে শেষ করে দিতে চাইছিস। আচ্ছা, ছেলেটা বড় হয়ে কি হতে চায় তোরা জানিস? ওর বাবার তো ইচ্ছে ছেলেকে বড় ডাক্তার বা প্রফেসর তৈরি করবে। আমি তো তোদের ইচ্ছার কথা জানতে চাইনি। আমার ভাগ্নেটা কি হতে চায় ভেবে দেখেছিস কখনো? না, তা কখনো। এই হচ্ছে তোদের সমস্যা, তোরা নিজেদের ইচ্ছেগুলো ওই বাচ্চাটার উপরে চাপিয়ে দিচ্ছিস, কিন্তু তার মনের ইচ্ছেটা একবারও ভাবছিস না। আচ্ছা বলি, জীবনটা তো ওর, হ্যাঁ, তা উন্নতিটাও তো ওরই হবে। সেটা কি করে করবে সেই সিদ্ধান্তটা তোরা কি করে নিচ্ছিস? হ্যাঁ, তোরা অন্তর্যামী নাকি? হ্যাঁ, তুই জানিস নাকি বিচ্ছু কি হতে চায়? জানি বই কি, আমার ভাগ্নে বড় হয়ে একজন নামী ক্রিমিনোলজিস্ট হতে চায়। আর আমি তোকে আজ এখানে বসে গ্যারান্টি দিচ্ছি, বিচ্ছু যদি সত্যি ক্রিমিনোলজিস্ট হয় তাহলে ওর নাম শুধু এই ভারত নয়, গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে। এই হচ্ছে রতি মামুর গ্যারান্টি, বুঝলি? বিচ্ছু তোকে বলেছে ও এসব হবে? হ্যাঁ, বলেছে বই কি। না না, ও সব হতে হবে না বাবা। কি সব নাম, নামের মধ্যেই কেমন ক্রিমিনাল ক্রিমিনাল ভাব আছে। শেষে আমার ছেলেটা অপরাধীদের ধরতে ধরতে নিজেই না অপরাধী হয়ে যায়। কি যে ভুলভাল বলিস বুঝি না। তোরা যা ইচ্ছে কর, আমি আমার ভাগ্নের মনের ইচ্ছাই পূরণ করবই। ক্রিমিনোলজি ওকে পড়াবই, দরকার হলে বিদেশে পাঠাবো। আরে মামু, তুমি কখন এলে? রতি মামু আরও কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক এমন সময় হাতে একটা বেশ বড় সড়ো ব্যাগ নিয়ে ঘরে ঢুকলো আমাদের বিচ্ছু মহারাজ। মাধ্যমিক পরীক্ষায় বিচ্ছু দুর্দান্ত রেজাল্ট করেছে। কলকাতার একটি বড় স্কুলে বিজ্ঞান বিভাগে চান্সও পেয়ে গেছে। ঠিকও হয়ে গেছে সামনের মাস থেকেই ও থাকবে কলকাতায় মামার বাড়িতে। গ্রাম ছেড়ে ওকে চলে যেতে হবে, সেই জন্য ওর মন একটু খারাপ। কিন্তু কাউকে সে কথাটাও বলেইনি। মুখে এমন একটা ভাব রেখেছে যেন ওর কাছে এটা কোনো ব্যাপারই নয়। এই তো বিচ্ছু মহারাজ, তোকেই তো নিতে এসেছি। রোহিত মামু বিচ্ছুকে কাছে টেনে নিয়ে বলল, এই ব্যাগে আম আছে মনে হচ্ছে, গন্ধ ছাড়ছে। হ্যাঁ, আম আছে তো, আমাদের উকিল বুড়োর বাগানের আম। খেয়েই দেখো না, মন ভরে যাবে। যেমনি গন্ধ তেমনি খেতে। বটে। এই দিদি, এই কয়টা আম কেটে দে দেখি। বিচ্ছু মায়ের হাতে ব্যাগটা তুলে দিল। সেটা হাতে নিয়ে মা বললেন, ওকে নিতে এসেছিস মানে? সামনের মাসেই তো ও বাড়ি যাচ্ছে, এখনই নিয়ে চলে যাওয়ার প্ল্যান করছিস নাকি রে? সে কথা পরেই বলছি, আগে আমি বিচ্ছুর সাথে একটু কথা বলে নি। তুই যা, আম কটা কেটে আন, তারপরে সব বলছি। বিচ্ছুর মা চলে গেলেন রান্নাঘরের দিকে। কি ভাগ্নে, যাবি তো আমার সাথে? এক সময় ঘরে ঢুকলেন বিচ্ছুর বাবা। বললেন, তা কোথায় যাওয়া হচ্ছে শুনি মামা ভাগ্নেতে? আরে এই তো জামাইবাবু এসে গেছে, ভালোই হলো। আসলে জামাইবাবু, আমি একটা কাজে জয়নগর যাচ্ছি, ভাবলাম বিচ্ছুটাকেও সাথে নিয়ে যাব। জয়নগরে আবার কি কাজ? জয়নগরে যে বেশের মেলা বসে সেটা জানেন তো? হ্যাঁ, তা জানি বই কি, সে তো বহু বছরের পুরনো মেলা বলেই শুনেছি। হ্যাঁ, ওই মেলাটাই কভার করতে চাও। ভাবছি বিচ্ছুটাকেও সাথে করে নিয়ে যাই। তা সে মেলা তো 15 দিন ধরে চলে, থাকবে কোথায়? মজিলপুরে আমার এক বন্ধুর বাড়ি। ওরা এককালে ওই এলাকার জমিদার ছিল, বিশাল ব্যাপার ছিল। এখন জমিদারি না থাকলেও আর্থিক অবস্থা ভালোই, ওদের বাড়িতেই থাকবো। কিরে বিচ্ছু, যাবি তো? বিচ্ছু একবার বাবার দিকে তাকালো। যাওয়ার ইচ্ছে তার 16 আনা, কিন্তু বাবা অনুমতি না দিলে তো যাওয়ার কোনো উপায়ই থাকবে না। বিচ্ছুর বাবা হেসে বললেন, আমার দিকে তাকাচ্ছিস কেন? তুই যাবি কি না বল।
এই কথার মানে বিচ্ছু যথেষ্ট বোঝে। এর মানে বাবার অনুমতি আছে, মাকে নিয়েও কোনো সমস্যা হবে না। ও বলল, হ্যাঁ যাবো তো। জয়নগরের বেশের মেলার কথা শুনেছি বটে, তবে কখনো দেখিনি। বিচ্ছুর মা এমন সময় প্লেট ভর্তি কটা আম নিয়ে এলেন। রোহিত মামু একটা আমের টুকরো মুখে পুরে বলল, ব্যাস, তাহলে আর কোনো কথাই নেই। আজ রাতটা এখানে থেকে আজ সকালে তোকে নিয়ে বেরিয়ে পড়বো। আমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়েছি। এই দিদি, বিচ্ছুর কটা জামা প্যান্ট তাহলে একটু গুছিয়ে দে। ব্যাস। ঘুরতে যাওয়ার কথা হলে বিচ্ছুর আনন্দ আর ধরে না। 2 হাত তুলে ওর নাচতে ইচ্ছে হয়। এবারের ঘুরতে যাওয়া আবার বাবা মা নেই, শুধু ও আর রোহিত মামু, সাথে অত বড় একটা মেলা। মজার যে কোনো সীমা থাকবে না সেটা বেশি বুঝতে পারছে ও। আগের বছর হলে এমন একটা কথা শুনে নাচতে শুরু করতেও, কিন্তু ওর মতে এখনো বড় হয়ে গেছে, নিজের আনন্দ দুঃখের ওপরে কন্ট্রোল আনার চেষ্টা করছে। বইয়ের গোয়েন্দারা যেমন তাদের মনের মধ্যে কি চলছে সেটা কাউকে বুঝতে দেয় না, ঠিক তেমনটাই ও চেষ্টা করছে। তাই মামুর কাছে দাঁড়িয়ে শুধু মিটিমিটি হাসল। দত্তপাড়ার সব থেকে প্রবীণ মহিলা হলেন তারা খুড়িমা। এই পাড়ার সকলে তাকে এক ডাকে চেনে। বৃদ্ধার বয়স 80 পেরিয়ে গেছে, এখনো বেশ ডাঁটো রয়েছেন। স্বামী মারা গেছেন বছর 4 আগে। এক ছেলে, সেও বউ বাচ্চা নিয়ে কলকাতায় থাকে। বৃদ্ধা বাড়িতে একাই থাকেন, সকল কাজ নিজে হাতে করেন। তবে খুড়িমার সব থেকে বেশি নাম ঝগড়া করায়। তার মতো বাঁচখাই গলার মহিলা শুধু দত্তপাড়ায় কেন, গোটা জয়নগর মজিলপুরে আর একজনও আছে কিনা সন্দেহ। তা খুড়িমার সাথে ঝগড়া করে আজ পর্যন্ত কেউ জেতেনি। একবার যদি তিনি চেঁচাতে শুরু করেন তাহলে যতক্ষণ না প্রতিপক্ষ দোষ স্বীকার করছে ততক্ষণ অবধি টানা অবিরাম বকে যান। মোট কথা হচ্ছে, দোষ ওনার থাক বা না থাক, বিপক্ষকে হার মানতেই হবে। তবে এ পাড়ার লোকজন তার খুড়িমাকে যথেষ্ট সম্মান করে। কোনো পুজো বা ব্রত বা বার থাকলে পাড়ার বউদের তো তিনিই ভরসা। পাঁচই তার ঠোঁটস্থ। কোন বারে কি পুজো, পূর্ণিমা বা অমাবস্যা কবে কটায় লাগছে, কটায় ছাড়ছে, সবই তার নখদর্পণে। তা এই তারা খুড়িমা রোজ সকালে 5টায় দত্তঘাটে যান স্নান করতে। স্নান সেরে পাশেই বুড়ো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের মাথায় জল ঢেলে বাড়ি যান। তারপরে অন্যান্য কাজ শুরু করেন। গ্রীষ্ম হোক বা শীত, বহু বছর ধরে এই তার রুটিন, একইভাবে চলছে। আজও তিনি এসেছিলেন স্নান করতে। রোজকার মতো খুড়িমা প্রথমে গলা পর্যন্ত জলে নামলেন, চোখ মুখ ভালো করে ধুলেন, তারপরে পর পর গোটা 5 ডুব দিয়ে আবার স্নানে ফেরার জন্য ঘুরলেন। ঠিক এই সময় তার চোখ গেল পুকুর পাড়ের ঝোপগুলোর দিকে। ঝোপটা তুমুল নড়ছে। তিনি প্রথমে তেমন পাত্তা দিলেন না, কিন্তু যখন ঝোপের ভেতর থেকে একটা মানুষের ঠ্যাং বেরিয়ে এলো তখন ওনার খটকা লাগলো। বেশ কড়া গলায় তিনি বললেন, হ্যাঁ, কিনে ঝোপে দাঁড়ালে বাইরে তো এক করছি, এক্ষুনি বাইরে আয়। ওনার কথা শুনে কেউ কিন্তু ঝোপের বাইরে বেরিয়ে এলো না। ঝোপের আন্দোলনও এতটুকু কমল না, বরঞ্চ উল্টে বাড়ল। সেই সময় একটা চাপা ঘরঘরানিও ভেসে এলো সেখান থেকে। খুড়িমা বেশ সাহসী আর উপস্থিত বুদ্ধিসম্পন্না মহিলা। ঘরঘরানিটা যে কোনো কুকুরের সেটা বুঝতে কোনো সমস্যা হলো না ওনার। তাতেই ওনার খটকাটা বেশ কিছুটা বাড়ল। কুকুর থাকলেও মানুষের ঠ্যাং বেরিয়ে এলো কি করে? আর কুকুরটা যেমন শব্দ করছে তাতে বুঝতে সমস্যা হয় না যে সে কিছু একটা টানাটানি করছে। কি টানাটানি করছে সে? তারা খুড়িমা ঘাটে উঠে ধীর পায়ে ঝোপটার দিকে এগিয়ে গেলেন, উঁকি দিলেন আর দৃশ্য দেখে একেবারে স্তব্ধ হয়ে গেলেন। বৃদ্ধার মনে হলো তার মেরুদণ্ড বেয়ে যেন কনকনে ঠান্ডা একটি স্রোত বয়ে গেল। ঝোপের মধ্যে হাত পা ছড়িয়ে পড়ে রয়েছে একটা মৃতদেহ। তার হাত পায়ে মাটি লেগে রয়েছে, শরীরের বেশ কিছু জায়গায় ক্ষত হয়েছে। ওগুলো সম্ভবত কুকুর শেয়ালের কাজ। লাশের মুখের একটা দিক ধরে টানাটানি করছে কুকুরটা।
সেদিকের চোখটা টানাটানিতে বাইরে বেরিয়ে এসেছে। তাড়াখড়িমার গায়ের ভেতরটা গুলিয়ে উঠল। কয়েকবার অক করলেন, কিন্তু পেটে কিছু না থাকায় ওনার পেটের ভেতর থেকে কিছুটা জল উঠে এলো। বৃদ্ধা আর সহ্য করতে পারলেন না, ভয়ে আতঙ্কে আর্তনাদ করে উঠলেন। তারপরে চিৎকার করতে করতে সেখান থেকে এক প্রকার পরিমারি করে ছুটে পালালেন। কানে তালা ধরানো হুইসেল ছেড়ে ট্রেন ঢুকলো জয়নগর মজিলপুর রেল স্টেশনে। দলে দলে লোকের ভিড়ে প্ল্যাটফর্ম ভরে গেল। বিচ্ছু আর রোহিতবাবু নেমে পড়েছে প্ল্যাটফর্মে। ভিড় কাটিয়ে স্টেশনের বাইরে বেরিয়ে এসে কয়েকটা দোকান দেখে দাঁড়ালো ওরা। রোহিতবাবু বলল, যা গরম পড়েছে আর পারা যাচ্ছে না। বেলা সবে 9:30, তাতেই গা হাত পা জ্বালা করছে। চল বিচ্ছু, আগে একটা করে কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাক। কোল্ড ড্রিঙ্ক খাওয়া হলে বিচ্ছু বলল, তোমার বন্ধু কই মামু? বললে যে তিনি আমাদের নিতে আসবেন। আরে সেটাই তো ভাবছি। অজিত কথার খেলাপ করার ছেলে নয়। কাল রাতেও ফোন করলাম, বললো নিজে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, আর কিছুক্ষণ ওয়েট করা যাক, বুঝলি? কিছু খাবি? না না, এখন আর কিছু খাবো না। হ্যাঁ, তোরা এখনকার ছেলেরা একেবারে খেতে পারিস না। তোর মতো বয়সে বাড়ির লোক আমাকে নিয়ে চিন্তায় পড়েছি, তো এত খেতাম। চল একটু পেঁচাই পরোটা খাওয়া যাক। এখানে রোহিত মামু একটু পরোটা খাওয়ার কথা বললেন। দোকানে গেল, বিচ্ছুর জন্য 100 আর নিজের জন্য 150 পরোটা নিল। বিচ্ছু তখন অর্ধেক খেয়ে উঠতে পারেননি, সেই সময় মামু শেষ করে ফেলল। তারপরে আবার 150 নিল। বিচ্ছু যখন খাওয়া শেষ করলো তখন মামুর দ্বিতীয় দফার পরোটাও শেষ। বিচ্ছু আর পরোটা খাবে কিনা জিজ্ঞাসা করলে সে না জানালো। মামু তখন দুজনের জন্য 2টো করে ডিম ভাজার অর্ডার দিল। চোখের পলকে সেসব শেষ করে দিয়ে 4টে করে লাড্ডু। বিচ্ছুর মনে হচ্ছিল খাবার ওর বুক পর্যন্ত চলে এসেছে। মামুর কিন্তু কোনো সমস্যাই নেই, সে খেয়েই যাচ্ছে। বিচ্ছু ভেবে অবাক হলো, একটা মানুষ এত খেতে পারে। অবশ্য মামুর যে সাইজের পেট, তাতে সব কোনো ব্যাপারই নয়। বিচ্ছুর তো মাঝে মধ্যে মনে হয় মামুর একটা নয় 4টে পাকস্থলী রয়েছে। খাওয়া শেষ করে সেই দোকান থেকে বেরিয়ে একটা মিষ্টির দোকান দেখে মামু বলল, চল ভাবে, পরোটার পরে একটু মিষ্টি না হলে হয়? কেন, লাড্ডু খাওয়া হলো যে। দূর বেটা, ওটা মিষ্টি হলো। চল কটা রসগোল্লা খাওয়া হোক। আমি আর খেতে পারবো না, তুমি খাও। সব পারবি। আরে 2টো রসগোল্লা কোথায় চলে যায় বল দেখি, চল। অগত্যা বিচ্ছু গেল। সে 2টো রসগোল্লা খেয়ে থেমে গেল। অন্যদিকে মামু পর পর গোটা 10 রসগোল্লা খেয়ে তবে থামল। এইসব করতে বেশ কিছু সময় কাটল। দোকান থেকে বেরিয়ে এসে বিচ্ছু বলল, কই গো মামু, তোমার বন্ধু কই? মামু দোকানটায় রসগোল্লার প্রশংসা করছিল। এবারে বললেন, ও হ্যাঁ, ভালো কথা বলেছিস। দাঁড়া, একটা ফোন করি। পরপর 4বার ফোন করা হলো, কিন্তু উল্টো দিক থেকে কেউ কল রিসিভ করলো না। কি ব্যাপার বলতো? এমনটা তো হওয়ার কথা নয়। এতবার ফোন করলাম তবু ধরলো না। তুমি তো বলেছিলে উনি কলকাতার কোনো একটা অফিসে কাজ করেন। আজ রবিবার, ছুটির দিন বলে হয়তো ঘুমোচ্ছেন। এই গোয়েন্দা হবি তুই? এখন 10:30 বাজতে চায়। এই গরমে কেউ এতক্ষণ ঘুমোতে পারে? বিচ্ছু ভেবে দেখলো মামু ভুল কিছু বলছে না। বলল, তাহলে আমরা কি এখানে দাঁড়িয়ে থাকবো? ওনাদের বাড়িটা তুমি চেনো না? তা চিনি। তাহলে আবার কি, চলো এগোই। অনেক দূরে নাকি? না, মিনিট 10 হাঁটলেই পৌঁছে যাব। কিন্তু আমি অন্য কথা ভাবছি। আবার কি ভাবছো? একটা রহস্যের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। উফ মামু, তুমি আবার শুরু করলে। এখানে আবার তুমি কি রহস্যটা দেখলে? মামুর মধ্যেকার নাটকীয়তা এবারে প্রকাশ পেল। শার্লক হোমসের মতো ভাব করে বলল, আসলে তোর বয়সটা কম তো, তাই এখনো ঠিক পরিপক্ক গোয়েন্দা হয়ে উঠতে পারিস নি, তাই গন্ধটা পাচ্ছিস না। ভুলে যাস না ভাগ্নে, আমি একজন রিপোর্টার। রহস্য ক্রাইমের গন্ধ 100 কিলোমিটার দূর থেকেও পাই। আর তোকে তো বলেইছি,
এই মা ভাগ্নের জুটি যেখানেই যাবে সেখানে রহস্য ঠিক জমাট বাঁধবে। কি করে যে এসব বলো বুঝতে পারি না। আমি কিন্তু তেমন কোনো সম্ভাবনাই দেখছি না। এখন চলো তো, ওখানে গেলেই বোঝা যাবে। ঠিক বলেছিস, চল তাড়াতাড়ি যেতে হবে, একটা রিক্সায় চলে যাওয়া যাক। স্টেশন চত্বর, রিক্সা, অটোর ছড়াছড়ি। একটা রিক্সার কাছে গিয়ে মামু বলল, দাদা দত্তপাড়ায় যাবেন? এখানেই খবরটার আদো আদো ওরা জানতে পারল। রিক্সা চালকের বয়স 50। দত্তপাড়ার কথাটা শোনা মাত্রই তার চোখ মুখের ভাবে একটা অদ্ভুত পরিবর্তন এলো। কিছুক্ষণ সে চুপ করে দাঁড়িয়ে রইল, তারপরে বিচ্যুদের দিকে তাকালো। মামু প্রশ্ন করল, কি হলো দাদা, যাবেন? হ্যাঁ 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 হ্যাঁ, যাবো যাবো, বসুন বসুন বসুন। মামুর মধ্যে ইতিমধ্যে গোয়েন্দা সত্তা জেগে উঠেছে। সে না হয় যাচ্ছি, কিন্তু ওখানকার নাম শুনতেই তোমার চোখ মুখ এমন হয়ে গেল কেন বলো তো? কিছু হয়েছে নাকি ওখানে? বাবু, আপনি কি পুলিশ? এই কথা শুনে মামুর বুকটা যেন একটু ফুলে উঠল। বিচ্চুর দিকে একবার তাকালো, ভাবটা এমন যেন আমার ক্যালমাটা দেখছিস ভাগ্নে। বিচ্চু কিছু বলল না। আরে না না, পুলিশ নয়, তুমি বলো তো কি ব্যাপার? মানে বাবু, আজ সকালে দত্তঘাটের পাড়ে লাশ পাওয়া গেছে। পুলিশ বলেছে কারা নাকি মেরে ওর লাশটা পুঁতে দিয়েছিল, ও কুকুর শেয়ালে টেনে তুলেছে। বিচ্চুর মুখ হাঁ হয়ে গিয়েছে। মামুর আশঙ্কা যে এমনভাবে সত্যি হয়ে যাবে সেটা তো ভাবতেও পারেনি। মামু আরেকবার বিচ্চুর দিকে তাকিয়ে নিয়ে রিক্সা চালককে প্রশ্ন করল, কার লাশ পাওয়া গেছে? শুনলাম তো একটা পাগলের লাশ পাওয়া গেছে, ও ওখানেই থাকতো। ঠিক আছে ঠিক আছে, এখন আমাদের সেখানে নিয়ে চলো একবারে। চলেন বাবু। রিক্সায় উঠে মামু বিচ্চুকে চাপা স্বরে বলল, মামুর ঘ্রাণ ক্ষমতার জোর দেখলি তো ভাগ্নে, পাগল খুন, আবার মেরে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল, এমন কখনো শুনেছিস? তৈরি হয় না, মনে হচ্ছে এখানে আসাটা শুধু বেশের মেলায় আটকে থাকবে না। বিচ্চু কিছু বলল না। ব্যাপারটা ওরও খুব অদ্ভুত লাগছে। বেশ কটা প্রশ্ন ওর মাথায় চাগার দিয়ে উঠেছে। একটা পাগলকে কেউ কেন মেরে মাটিতে পুঁতে দেবে? রাস্তাঘাটে পড়ে থাকা একটা পাগলকে মেরে কার কি লাভই বা হতে পারে? তাহলে কি সত্যি সত্যিই তারা আবার একটা রহস্যের মধ্যে জড়িয়ে পড়ছে? রহস্যের উগ্র গন্ধটা এখন ওর নাকে ধাক্কা দিচ্ছে। বাইরে সে ভাবটা প্রকাশ না করলেও ও পরিষ্কার বুঝতে পারছে ভেতর ভেতর বিচ্ছু গোয়েন্দা জেগে উঠতে শুরু করেছে। দত্তপাড়ার পাশেই দত্তবাজার। এ তল্লাটে সব থেকে বড় বাজার। ফলত দত্তপাড়ার মোড় দিনের অধিকাংশ সময়ই বেশ জনবহুল থাকে। তবে আজকের ভিড়টা একটু বেশি। লোকজনদের চোখ মুখের ভাবও স্বাভাবিক নয়। সকলের মুখের ভাঁজেই চিন্তা আর কৌতূহল। চাপা গুঞ্জনে কান পাতা কঠিন। নানান গাড়ির সাথে কয়েকটা পুলিশের গাড়িও দাঁড়িয়ে রয়েছে। দত্তপাড়ার মোড়ে নেমে রিক্সা ভাড়া মিটিয়ে বিচ্চু আর রোহিত মামু সামনের দিকে এগিয়ে গেল। এককালে জমিদার বাড়ির মতোই বড় সিংহদুয়ার ছিল। এখন দুয়ার না থাকলেও দুপাশে দুটো লম্বা থাম রয়েছে। পাড়ার মোড় ওটাই। মোড়ের মাথায় চায়ের দোকানটার কাছে আসতেই অজিত দত্তের দেখা পেল রোহিত মামু। বিচ্ছু ফর্সা লোকটাকে আগে কখনো দেখেনি। মামু তার কাছে এগিয়ে গিয়ে কথা বললে সে বুঝতে পারল। এই অজিত, অজিত কি রে তুই? কাল রাতে ফোনে বললাম আজ আসছি, নিজেই বললি নিতে যাবি, বেমালুম ভুলে মেরে দিলি। অজিত দত্তকে দেখে বিচ্ছু বুঝতে পারছে ভদ্রলোক বেশ চিন্তিত, চাপেও রয়েছেন। তার কথাতেই এবারে সেই ব্যাপারটা পরিষ্কার হলো। দুঃখিত ভাই, একদম ভুলে গিয়েছিলাম। আসলে আজ সকাল থেকে এমন যা চলছে, তারপরে মাথা ঠান্ডা রাখাই কঠিন। স্টেশনে রিক্সাওয়ালার কাছে শুনলাম বটে কিছুটা। এই কেসটা কি ভাই? আর বলিস না ভাই, নন্দ নামে একটা পাগল থাকতো আমাদের এখানে। আমাদের বাড়ির ভেতরে যে শিব মন্দিরটা আছে সেখানেই চান্দিতে শুয়ে থাকতো। দিন কয়েক আগে ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি ভেবেছিলাম ও হয়তো অন্য কোথাও চলে গেছে। আর সকালে তারা খুড়িমা ঘাটে স্নান করতে গিয়ে দেখেন
ঘাটের পাশে ঝোপের মধ্যে পা ছড়িয়ে নন্দর মৃতদেহটা পড়ে রয়েছে, সারা শরীরে মাটি লেগে। তারপরে উনি চেঁচিয়ে সকলকে জানান। আমি পুলিশকে ফোন করেছিলাম, কিন্তু কিন্তু সেটা করে যে এমনভাবে নিজের ঝামেলাই বাড়বে সেটা তা বুঝতে পারিনি। কেন, কি হয়েছে? আরে আর বলিস না, আরে সামনেই তো ভোট। ব্যাপারটা জানাজানি হওয়ার পরে এলাকার রাজনৈতিক নেতারা এসে জুটল। তাদের মতে এ অতি ভয়ঙ্কর ব্যাপার। উগ্রপন্থীদের কাজকর্ম হতে পারে, তারাই তো পুলিশের ওপর বেশি চাপ সৃষ্টি করেছে। আসলে সবই ফুটেজ খাওয়ার মতলব। কাজ করেছে এটা লোকজনকে জানাতে হবে না? হ্যাঁ, সত্য সব। কিন্তু কিন্তু ঝামেলাটা আরও বেড়েছে প্রবীর কাকার কথায়। 3 দিন আগে রাতে তিনি নাকি কয়েকজনকে এই বাড়িতে ঢুকতে দেখেছিলেন। ব্যাস, পুলিশও তো হেনস্থা করতে পারলে বেঁচে যায়। সেই সকাল থেকে জ্বালিয়ে মারছে পাড়ার লোকদের। যেহেতু আমি পুলিশকে ডেকেছি, তাই পাড়ার লোকদের মুখ ঝামটাটা আমাকেই খেতে হচ্ছে। সারা সপ্তাহ খাটার পর একটা দিনই ছুটি পায়। কোথায় একটু রিল্যাক্স করব তা নয়। অত চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এবারে অজিত দত্ত বিচ্ছুর দিকে তাকালেন, বললেন, এটা কে রে? আগে তো তোর সাথে কখনো দেখিনি। ভালো করে দেখ দেখি, একে চেনা চেনা লাগছে কিনা। অজিত ভালো করে দেখলেন বিচ্ছুকে। বিচ্ছুও ওর দিকে চুপ করে তাকিয়ে রইল। অজিত একটু ভেবে বলল, ঠিকই বলেছিস, মুখটা কোথাও দেখেছি, কিন্তু কিন্তু কোথায় দেখেছি কোথায় দেখেছি কোথায় দেখেছি নিউজ চ্যানেলে বা নিউজ পেপারে দেখেছিস কি? হ্যাঁ হ্যাঁ, ঠিক তো, নিউজ পেপারই দেখেছি। নামটা হিমাংশু সেন, তাই তো? একদম ঠিক বলেছিস। ওকে কোথায় পেলি রে? ও তো রীতিমতো ফেমাস ছেলে। এইটুকুনি বয়সে হিরে স্মাগলার, অ্যান্টি স্মাগলারদের বিরুদ্ধে লড়াই করা, আর শুধু তাই নয়, বুদ্ধির জোরে তাদেরকে ধরিয়ে দেওয়া, একেবারে অবিশ্বাস্য। আমরাই পারবো না। শুনবি ওকে কোথা থেকে পেলাম? হ্যাঁ, জানতেই তো চাইছি। ও আমার ভাগ্নে, ওর ডাক নাম বিচ্ছু। বলিস কি? কই, আগে তো বলিসনি। কাল রাতে বললাম না একটা সারপ্রাইজ আছে, সেটা এটাই। একেবারে ভিড়মি খেয়ে গেলি তো। অজিত বিচ্ছুর দিকে হাত বাড়িয়ে দিলেন। বিচ্ছু করমর্দন করল। ওর খুব ভালো লাগলো। অন্য কারুর সাথে প্রথম আলাপ হলে তারা ওর গাল টিপে দেয়, সেটা ওর একেবারেই পছন্দ নয়। অজিত বললেন, চল আমার বাড়ি চল, ওখানে বসে পরের কথা হচ্ছে। যদিও পুলিশ আবার যদি জ্বালায় তাহলে অন্য ব্যাপার। তবে যা দেখছি, অপরাধ, পুলিশ, গোয়েন্দা সবই আছে, শুধু অপরাধীকে পেলেই 16 কলা পূর্ণ। দত্তবাড়ির ভাঙা সদরটা পেরিয়ে গেলেই বেশ বড় একটা গোপাল মন্দির আছে। আশেপাশে বেশ কিছু বাড়িও রয়েছে। সেসব ফেলে আরও কিছুটা যাওয়ার পরে পুরনো বাড়ির বেশ কিছুটা অংশ বিচ্ছুর চোখে পড়ল। মামু ওর কানে এসে বলল, বাইরে থেকে বাড়িটাকে দেখে ভাবিস না পুরোটা ভাঙাচোরা, ভিতরটা ঠিকঠাকই আছে। আশপাশে যে ঘর বাড়ি দেখছিস সেসব এককালে এই বাড়িরই অংশ ছিল। এখন ভেঙে জায়গা কিনে অনেক বাড়ি করেছে। দত্ত পরিবারের লোক বলতে অজিতরা কয়েকজনই আছে। বিচ্ছু অবাক হলো। এত বড় বাড়িও হয়, যেটা ভেঙে এত বড় একটা পাড়া হয়ে যেতে পারে? বাড়িটার ভেতরে ঢুকে বিচ্ছু বুঝল, বাইরে থেকে পোড়ো বাড়ির মতো দেখলেও ভেতর থেকে বাড়িটা ঠিকঠাকই আছে। বেশ বড় একটা ঘরে এসে বসলো ওরা। ঘরটা বেশ ছিমছাম। এমন সময় পুলিশ উর্দি পরিহিত 3 জন ব্যক্তি দরজার কাছে উপস্থিত হলেন। আসতে পারি মিস্টার দত্ত? আসুন অফিসার। পুলিশ 2 জন ঘরের মধ্যে এসে দাঁড়ালো। যে অফিসার কথা বলছে বিচ্ছু তার বুকের ব্যাচের নাম দেখল, আদিত্য সামন্ত। অজিত বলল, আমি যতটুকুনি জানতাম সবই আপনাদের বললাম। আবার আমার কাছে আসার মানে তা তো ঠিক। চিন্তা করবেন না, এখন আপনাকে আর কিছুই জিজ্ঞাসা করতে আসিনি। আমরা বলতে এসেছি আমরা এখন চলে যাচ্ছি, তবে পরে কিন্তু আবার আসবো। আর হ্যাঁ,
কেসটা যতদিন না সলভ হচ্ছে আপনারা কেউই এই জায়গা ছেড়ে কোথাও যাবেন না, মনে থাকবে তো? তা বললে হয় নাকি? আমার অফিস আছে, সেখানে তো যেতেই হবে। আরে মশাই, সে যান না, আমি বলতে চাইছি পালানোর কোনো চেষ্টা করবেন না কেউই। অফিসার, আপনি এবার কিন্তু বাড়াবাড়ি করছেন। কি বলতে চাইছেন আপনি? আপনি কি বলতে চাইছেন আমি নন্দকে খুন করেছি? করতেই পারেন, না করার তো কিছুই নেই। আপনি মনে হচ্ছে পাগল হয়ে গেছেন। ওকে মেরে আমার কি লাভ? তদন্ত তো সবে শুরু হয়েছে মিস্টার দত্ত, সবই ঠিক জানা যাবে। এখন চলি, নমস্কার। অফিসের 3 জন ঘর থেকে বেরিয়ে গেলে অজিত ধপ করে সোফায় বসে পড়লেন। বললেন, কি ঝামেলায় যে পড়লাম, কবে সব মিটবে কে জানে। তারপরে বিচ্ছুর দিকে হেসে বললেন, তা বিচ্ছু মহারাজ, তুমি কিছু আন্দাজ করতে পারছো নাকি? কাঁঠাল বেরের স্মাগলিং কেস আর নৈনিতালের ঘটনার কথা খবরের কাগজে বেরোনোর পর থেকে পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতে বিচ্ছুর অনেকটাই নাম ছড়িয়ে পড়েছে। সরকারের মতো অনেকেই বিচ্ছুর ক্ষমতাকে কুর্নিশ জানায়। অজিত দত্ত তাদের মধ্যে একজন। সামনাসামনি না দেখলেও খবরের কাগজে আর নিউজ চ্যানেলগুলো থেকে তা তিনি জেনেছেন এবং তিনি বিশ্বাস করেন যে বুদ্ধির ধারে এই বাচ্চাটা অনেক বড় বড় তাবর তাবর গোয়েন্দা পুলিশ অফিসারকে টেক্কা দিতে পারে। ছোট হওয়া সত্ত্বেও অজিত তার মতামত চাইছে দেখে খুব ভালো লাগলো বিচ্ছুর। ও ধীরে ধীরে বলল, এমন হুট করে এসেই তো কিছু বোঝা সম্ভব নয়, তবে হ্যাঁ, ব্যাপারটা যে খুব অদ্ভুত সেটা বলতে পারি। একটা পাগলকে মেরে কারোর কি লাভ, সেটাই তো সবচেয়ে অদ্ভুত ব্যাপার। যদিও আমি মৃতকে ঠিক করে চিনি না। আরে না না, নন্দ তেমন কেউ ছিল না। ও চক্রবর্তী জ্যাঠার ছেলে, ছোট থেকেই পাগল। চক্রবর্তীরা আমাদের কুলপুরোহিতদের পরিবার ছিল। জ্যাঠার পরই নন্দই ছিল ওই পরিবারের শেষ সদস্য। তা জ্যাঠা বছর 4 আগে মারা যাবার পরে আমরা বাধ্য হয়েই রায়পাড়ার মাধব ঠাকুর মশাইকে গোপাল মন্দির আর শিব মন্দিরে পুজোর দায়িত্ব দিলাম। দুটো মন্দির আর দেবতাই প্রায় 400 বছরের বেশি পুরনো। আগের মতো টাকার জোর নেই ঠিকই, কিন্তু এত পুরনো পুজো তো আর বন্ধ রাখা যায় না, তাই না? যেটুকুনি পারি সেইটুকুনিই করি। তাছাড়া এই পাড়া বা আশেপাশে পাড়া থেকে দোল পূর্ণিমা, শিবরাত্রিতে লোকজন আসে। মেয়ে বউরা ব্রত পালন করে। পুজো বন্ধ করে দিলে চলে কেমন করে, তাই না? তা ঠাকুরমশাই যতদিন ছিলেন মা মরা ছেলেটাকে তবু আগলে আগলে রাখতেন। তিনি মারা যাবার পরেই নন্দকে দেখার মতো কেউ রইল না। ওর পাগলামিটাও দিন দিন বাড়তে লাগলো। বাড়িতেও যেত না, ওই শিব মন্দিরেই পড়ে থাকতো। আমরা পাড়ার লোকেরা প্রথম তাকে বুঝিয়ে টুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিতাম। পরের দিন সকালে উঠে দেখতাম যে সে ওই শিব মন্দিরে চান্দিতে শুয়ে আছে বা বসে আছে। ক্রমে ক্রমে ওটাই ওর পার্মানেন্ট ঠিকানা হয়ে গেল। চক্রবর্তী জ্যাঠাকে আমরা খুব পছন্দ করতাম, সম্মান করতাম। তাছাড়া জ্যাঠা আমার বাবার ভালো বন্ধু ছিলেন। ফলত নন্দর প্রতি আমাদের একটা কর্তব্য থেকেই যায়। আমরাই ওর খাওয়া দাওয়া দিতাম। দুবেলা মন্দিরে গিয়ে ওর খাবার দিয়ে আসতো আমার স্ত্রী। নন্দর নামে যে প্রচুর জমি জমা আছে তেমনটা নয়। ওই ভাঙাচড়া 2-1 কামরা ছোট বাড়িটুকুই। ওকে মেরে কারোর লাভ হওয়ার কিচ্ছু নেই। অজিত দত্ত মানুষটাকে বিচ্ছুর খুব ভালো লাগলো। একটা পাগল যে তার কেউ নয়, তার জন্য উনি এত ভাবেন। এখনকার দিনে এমন দয়ালু মানুষ পাওয়া সত্যিই বিরল। বিচ্ছু বলল, একটা প্রশ্ন করব? হ্যাঁ, অবশ্যই। ছোট হলেও তোমার বুদ্ধির ধার যে কতখানি সেটা তো খবরের কাগজের লেখাগুলো পড়লেই জানা যায়। আর সত্যি বলতে ব্যাপারটা আমারও কেমন যেন লাগছে। আমি জানি তুমি রোহিতাশ্বর সাথে এখানে ঘুরতে এসছো, মেলা দেখতে। তবুও যদি ব্যাপারটাও তুমি একটু মানে যদি আর কি তোমার ইচ্ছা হয় তো। আরে এত কিন্তু কি করছিস বুঝতে পারছি না তো। কলেজে তো এমনটা ছিলিস না রে। হ্যাঁ, যা ইচ্ছে তাই বলতিস। বলি, ও আমার ভাগ্নে মানে তো তোরও ভাগ্নে নাকি? মামা হয়ে ভাগ্নের কাছে এত কিন্তু কি আছে বুঝি না। যা বলার খুলেই বল না।
অজিত একটু হাসলেন, তারপরে বললেন, আসলে আমি বলতে চাইছি, বিচ্ছু মহারাজ যদি এই অদ্ভুত মার্ডার মিস্ট্রিটা একটু নিজের মতো ঘেঁটে দেখেন তাহলে খুব ভালো হয়। কি বিচ্ছু মহারাজ, দেখবেন নাকি? হ্যাঁ। রোহিত মামু এবারে বিচ্ছুকে ধরে ঝাঁকিয়ে বলল, ভাগ্নে, অজিত ধরতে গেলে তোর প্রথম ক্লায়েন্ট। অফিসিয়ালি এটাই তোর প্রথম কেস যেখানে ক্লায়েন্ট নিজে এসে তোকে কেস দিচ্ছে। আর ফার্স্ট কেসটাই এমন অদ্ভুত, লেগে পড়, আমিও আছি তোর সাথে। মনে মনে বিচ্ছু এটাই চাইছিল। চরম আনন্দটাকে যথাসম্ভব চেপে কেবল অল্প হেসে ও অজিতকে বলল, সেসব নয় হবে, কিন্তু আমি আপনাকে কি বলে ডাকবো সেটাই ভাবছি। ভাবার কি আছে, আমাকেও মামা বলেই ডাকবে। সেটাই ভালো। এবার বলো তো, ব্যাপারটা তুমি কি একটু দেখবে? নিশ্চয়ই দেখব। তোমাকে তো বললাম ব্যাপারটা আমারও খুব একটা ভালো লাগছে না। ব্যাপারটা যে রীতিমতো রহস্যময় সেটা বলার অবকাশ রাখে না। কিন্তু পুলিশ কোনো সমস্যা করবে না তো? আরে ওরা আমাদের তদন্তের ব্যাপারে কিছু জানতে পারলে তবে তো সমস্যাটা করবে। বেশ, তাহলে আপাতত আমার কটা প্রশ্নের উত্তর জানা দরকার। হ্যাঁ বলো না, কি জানতে চাও? যেটুকুনি জানি সব বলবো। বলছি, কিন্তু তার আগে একটা কথা বলি। আমাকে তুই করেই বলো, শুনতে কেমন যেন লাগছে। আচ্ছা, তাই হবে। এখন বলো, কি জানতে চাও? নন্দর লাশটা একবার দেখতে পেলে ভালো হতো। তুমি নিশ্চয় সেটা দেখেছো, আমাকে একটু বলো না কেমন ছিল সেটা। উফ, সে কি বিচ্ছিরি এক দৃশ্য। আমাদের দত্তঘাটের পাশে ঘন ঝোপঝাড় আছে, তার মাঝেই নন্দের লাশটা পড়েছিল। দেহ ফুলে গিয়েছিল, মাটি লেগেছিল গোটা দেহে, দেহে পচন ধরেছিল, বোঝাই যাচ্ছিল মাটিতে পোতা ছিল। আমাদের এখানে কদিন ধরে বৃষ্টি হচ্ছিল, মাটি নরম ছিল, বোঝাই যাচ্ছে কুকুর শিয়ালে খুঁড়ে তুলে দিয়ে গিয়েছিল। নন্দর শরীরে কোনো ক্ষত ছিল না, মানে কুকুর শিয়ালের কামড় ছাড়া? না, সেটা কিন্তু ছিল না। কোথায় পোঁতা হয়েছিল সেটা জানা গিয়েছে? হ্যাঁ, পুকুরের ধারে কিছুটা দূরে পোঁতা ছিল। ও, একটা কথা বলে রাখি, নন্দ কিন্তু দিন তিনেক ধরেই উধাও ছিল। এর মানে 3 দিন আগেই তাকে খুন করা হয়েছে। আচ্ছা, নন্দর ওপরে কারো খুব রাগ ছিল এমন কেউ আছে? পাগলে আবার শত্রু হয় নাকি? না না, তবু। অজিত এবারে একটু ভাবল, তারপরে বলল, হ্যাঁ, মনে পড়েছে। নন্দ কিন্তু পাগল হলেও সকল পুজোর সকল মন্ত্র একেবারে ঠোঁটস্থ ছিল। চক্রবর্তী জ্যাঠা পুজো করতেন, ও সব শুনত, আর সেই কারণে ও সব কিছু শিখেছিল। এই তো আগের রোববারের কথা, মাধব ঠাকুরমশাই তখন শিব মন্দিরে সন্ধ্যের পুজো করছিলেন। যথারীতি নন্দও সেখানে ছিল। ভুলবশত ঠাকুরমশাই একটা ভুল মন্ত্র পাঠ করে ফেলেন। সাথে সাথেই নন্দ গেল চোটে, চেঁচিয়ে বলতে শুরু করলো, ঠাকুরমশাই ভুল মন্ত্র পড়েছ, ভুল মন্ত্র, এসব মহাপাপ, মহাপাপ। ঠাকুরমশাই প্রথমে পাত্তা দেয়নি, কিন্তু এদিকে পাগলের কারবার। ক্রমে ব্যাপারটা গালাগালি পর্যায়ে চলে গেল। তখন ঠাকুরমশাইও রেগে গেলেন, নন্দকে গালে এক চড় কষিয়ে দিলেন। ব্যাস, ব্যাপারটা আরও বিগড়ে গেল। নন্দও চড় মারতে শুরু করলো। আমরা তো ঠেকাতেই পারি না। এদিকে আবার ঠাকুরমশাই ছেলে মাধাই, সে আবার করে রাজনীতি। খুব একটা সোজা লোক নয়। তার কাছে খবর যেতেই সে গোটা 5 গুন্ডা মার্কার লোক নিয়ে এসে নন্দকে পেটাতে শুরু করলো। এটা তো আর হতে দেওয়া যায় না। আমরাও পাড়ার সকলে মিলে ব্যাপারটা থামিয়ে দিলাম, কিন্তু যাওয়ার আগে মাথায় শাঁসি দিয়ে গিয়েছিল, পাগল হোক বা যাই হোক বদলাও নেবেই, আর তখন যদি কেউ তাকে আটকাতে আসে সেও বাঁচবে না। আর সকলের সামনে এও বলেছিল ও নন্দকে খুন করবে। তোমার কি মনে হয় মাধাই এই কাজ করতে পারে? ভালো কথা বলেছিস, ব্যাপারটা তো এতক্ষণ আমার মাথায় আসেনি। তুই বললি বলে আমার মনে পড়ল। হ্যাঁ, ও যেমন লোক তাতে ও সব করতে পারে। পুলিশকেও তার মানে এই কথা বলনি? না, আর বললেও লাভ হতো না। মাধায়ে প্রতাপ বেশ ভালোই,
পুলিশ ওর কিচ্ছু করতে পারবে না। তা সে বলনি, ভালোই হয়েছে। আমাদের কাছে তো কিছু গোপন তথ্য থাকা দরকার, নইলে তদন্ত হবে কেমন করে। আচ্ছা, লাশটা যিনি প্রথম দেখেছেন তার সাথে কথা বলা যায় কি? ওরে বাবা, তারা খুড়িমাকে পাড়ার সকলে ভয় পায়। পুলিশ এসে ওনাকে যা জ্বালিয়েছে, তারপর উনি ক্ষেপে রয়েছেন। এখন কথা বলা কঠিন, চেঁচিয়ে পাড়া মাথায় করবেন। তবে ছোট থেকেই খুড়িমা আমাকে খুব ভালোবাসেন। পাড়ার সকলে ওনাকে ভয় পেলেও আমি পাই না। আমি একবার চেষ্টা করতে পারি, তবে আমি বুঝতে পারছি তুই ওনাকে কি জিজ্ঞেস করবি, সেসব আমিই বলে দিচ্ছি। অজিত এবারে তারা খুড়িমার ঘাটে কি কি দেখেছিলেন সেসব বললেন। বিচ্ছু সব শুনে বলল, আচ্ছা, জায়গাটা একবার দেখতে হবে। সে তুই যখন চাইবি তখনই দেখাবো। আচ্ছা, তুমি বলছিলে কেউ একজন 3 দিন আগে রাতের বেলা এখানে লোক ঢুকতে দেখেছিলেন, তার সাথে কথা বলা যায়? ও, প্রবীর কাকা? হ্যাঁ, তার সাথে কথা বলা যেতে পারে। লোকটা সম্পর্কে একটু কিছু বলো। প্রবীর কাকা 60-এর মতোর বয়স, বেশ শান্ত মানুষ। বিয়ে থা করেননি। দত্তবাজারে ওনার একটা মিষ্টির দোকান আছে। বেশ টাকা পয়সা করেছেন, কিন্তু মারাত্মক কিপটে লোক, মারাত্মক। পাড়ার দুর্গাপুজোয় 5 টাকা চাঁদা দেন। কেউ কিছু বললে বলেন, কোথায় পাবো, দিনকাল যা আসছে না খেয়ে কাটাতে হবে। তবে পাড়ার কুকুরগুলোকে খুব ভালোবাসেন, তাদের দুবেলা পেট পুড়ে খেতে দেন। সেদিন রাতেও তিনি নাকি তেমনই কুকুরদের খাওয়াচ্ছিলেন, আর তখনই ওসব দেখেন। আমি একবার ওনার সাথে কথা বলতে চাই, কিন্তু আরেকটা সমস্যাও আছে। আবার কি সমস্যা দেখছিস তুই? ভেবে দেখো মামু, আমরা দুজনে এখানে নতুন, তার উপর আমার বয়সও কম। আমি জিজ্ঞাসা করলে কেউ কি কিছু বলবে? অজিত মামা নয় আজ আমাদের সাথে রইল, কিন্তু কাল থেকে কি হবে? এটা কিন্তু সত্যি ভাবার মতো বিষয়। সমাধানটা অজিতই করে দিলেন। বললেন, কাল দিনটা যা হোক করে তোরা কাটিয়ে নে, তারপর থেকে তো এমনিই আছি আমি। কেন রে? এই যে পুলিশকে বললি অফিস আছে তোর? আরে ওসব তো বলতে হয়, তাই বললাম। তুই আমাদের শিব পুজোর কথাটা কি ভুলে যাচ্ছিস নাকি? ও হ্যাঁ, তাই তো। পরশু থেকেই তোদের সেই পুজো শুরু, তাই না? হ্যাঁ, জানিসই তো, বাড়ির কর্তা ছাড়া সেই পুজো হবে না। কাজেই পরশু থেকে ছুটি নিচ্ছি। বিচ্ছু এই কথাগুলোর কিছুই বুঝল না। ও বলল, তোমরা কিসের কথা বলছো সেটা ঠিক বুঝতে পারছি না। এখন শিব পুজো কিসের? কিরে রোহিতাস্য, তুই বিচ্ছুকে আমাদের পুজোর ব্যাপারটা বলিসনি? হ্যাঁ, ভেবেছিলাম ব্যাপারটাকে সারপ্রাইজ দেবো, কিন্তু জেনেই যখন ফেলেছে তখন তুই বলে দে। বিচ্ছু তাকালো অজিতের দিকে। অজিত বলতে শুরু করলো, বুঝলি বিচ্ছু, এই পুজোটা বহু বছরের পুরনো। একটা পুকুর খুঁড়তে গিয়ে শিবলিঙ্গটা উঠে এসছিল, তাই তো তার নাম হয়েছিল জলধর। আমার পূর্বপুরুষরা এই মূর্তিটা স্থাপন করলেন। এইটুকুনি শুনে খুব স্বাভাবিক লাগলেও পুজোর পদ্ধতিটা কিন্তু ঠিক স্বাভাবিক নয়। শিব মন্দিরে গেলেই ব্যাপারটা তুই ভালো করে বুঝতে পারবি। মন্দিরে একটা শিবলিঙ্গ আছে, তবে সেটা আসল শিবলিঙ্গ নয়। ওটা স্থাপন করা হয়েছে নিত্য পুজোর জন্য। আসল শিবলিঙ্গ কিন্তু মন্দিরের পুকুরের তলায়। বছরের 2টো সময় সেই শিবলিঙ্গ জলের ওপরে আসে, সকলে দেখতে পায়। একটা হচ্ছে শিবরাত্রির সময়, আর একটা হচ্ছে বেশের মেলার সময়। প্রাচীন ভারতের টেকনোলজি যে কতটা উন্নত ছিল সেটা শিবলিঙ্গটাকে দেখলেই আন্দাজ করা যায়। জানিস, আমাদের মন্দিরে 2টো ঘর আছে। একটাতে নিত্য পুজোর শিবলিঙ্গ বসানো আছে, আর একটা ঘরে মন্দিরে যাবতীয় জিনিসপত্র, দেবতার গয়নাগাটি, বারকোষ সব থাকে। সেই ঘরটা মাটির তলায়। ওই ঘরে ঢোকার অধিকার শুধুমাত্র বাড়ির কর্তার আছে। বাড়ির কর্তার কাছেই সেই ঘরের চাবি থাকে। বাবা মারা যাবার পরে সেই দায়িত্ব আমার কাঁধে এসে পড়েছিল। শিবরাত্রির আগের দিন রাতে আর বেশের মেলা শুরু হবার 3 দিন আগের রাতে ওই ঘরে ঢুকে একটা চাকা ঘোরানো হয়, আর তাতেই মন্দিরের ছোট পুকুরটার মধ্যে থেকে ধীরে ধীরে জলের ওপর উঠে আসেন আসল জলধর। জানিস, এই বেশের মেলার সময় আরও একটা রীতি পালন করা হয়। জলধরে একটা মুকুট আছে, প্রায় 10 কেজি সোনার তৈরি একটা চাঁদ। জানিস ওই মুকুটটার নাম কি? মুকুটটার নাম
চন্দ্রমুকুট। বলো কি, 10 কেজি? বিচ্ছুর চোখ গোল গোল হয়ে গেল। হ্যাঁ, 10 কেজি। এখনকার মূল্যের দাম প্রায় কয়েক কোটি টাকা। ওই মুকুটটা মাটির তলার ঘরে থাকে। বেশের মেলায় আগে জলধর জলের ওপর উঠে আসার পরে 3 দিন ধরে তার পূজা হয়। এরপর বেশ শুরু হবার দিন সেই মুকুট জলধরের মাথায় পুড়িয়ে দেওয়া হয়। আমাদের এখানকার ধন্বন্তরী মায়ের 15 দিনে 15টা রূপের পুজো হয়, সেটারই মেলা বসে। কথিত আছে মা ধন্বন্তরী আর আমাদের শিব এই একই দিনে মাটি ফুঁড়ে উঠেছিলেন, তাই মনে করা হয় ইনি মা ধন্বন্তরীর ভৈরব। তাই বেশের 15 দিন মায়ের সাথে আমাদের শিবেরও 15 রূপের পুজো করা হয়। বহু বছর ধরে এই রীতি চলে আসছে। তো ওই কদিন অত দামি মুকুট শিবলিঙ্গের মাথাতেই থাকে? হ্যাঁ, থাকে বই কি। নিশ্চয় অনেক পাহারা থাকে, না হলে তো চুরি হয়ে যাবে। না, পাহারার কোনো দরকার পড়ে না। প্রথমত এখানকার মানুষজন মনে করে আমাদের জলধর খুব জাগ্রত, সকলে খুব মেনে চলে, আর এই সূত্রে দেবতার কোপের ভয় প্রত্যেকের মধ্যে সমান মাত্রাই আছে। তার গয়না চুরির কথা কেউ ভাবতে পারে না। আর দ্বিতীয়ত ওই 15 দিনে মন্দিরে ওখানে সকাল বিকাল দুবেলা প্রচুর লোক আনাগোনা করে। এককালে এখানেও মেলা বসতো, কিন্তু এখন আর্থিক দিকে ক্ষয় হয়েছে, তাই মেলা আর অ্যারেঞ্জ করা যায় না। তবে এখনও এই 15 দিন এই তল্লাটে কারোর বাড়িতে রান্না হয় না, খাওয়ার ব্যবস্থা মন্দিরেই হয়। দূর দূর থেকে লোক আসে ভোগ নিতে। এত লোকের মধ্যে চুরি করা এ তো অসম্ভব। আর তাছাড়া শিবলিঙ্গ থাকে পুকুরের একেবারে মাঝখানে, এত সহজে চুরি কেউ করতে পারবে না। আর আজ পর্যন্ত তেমন কিছু হয়নি। আর বেশ শুরুর আগে যে 3 দিন পুজো হয় সেটাতেও বাড়ির কর্তাদের থাকতে হয়, তারপরে না থাকলেও চলে। তুমি তো বললে গয়নাগাটি মন্দিরের মধ্যে মাটির তলায় একটা ঘরে থাকে, সেখান থেকেও তো চুরি হয়ে যেতে পারে। এখন তো সবই হয়। অত দামি জিনিস ওইভাবে না রেখে ব্যাংকের লকারে রাখলে পারো তো, বা অন্তত মন্দিরে একটা পাহারাদারের ব্যবস্থা করতে পারো। ও বাবা, ওয়াচম্যান? শুধু ওয়াচম্যান রাখলেই তো আর হলো না, তাকে মাইনেও দিতে হবে। সেসব আর পাবো কোথায়? এমনিতেও এবছরে ওই 15 দিনের ব্যবস্থা করতে গিয়ে নাজেহাল হয়ে গেছি। জানি না সামনের বছর থেকে কি হবে। তাছাড়া পাহারাদার যে একেবারে নেই সেটা ঠিক বলবো না। নন্দ তো ওই মন্দিরে চাঁদনিতেই থাকতো, ও কিন্তু কোনো ওয়াচম্যানের থেকে কম কিছু নয়। সময়ের বাইরে কেউ যদি মন্দিরে চত্বরে পা দেয় তাহলে ও চিৎকার করে গোটা পাড়াকে জানিয়ে দিত। আর অচেনা লোক হলে তো আর কথাই নেই। এই কথা শুনে বিচ্ছু কি যেন একটা গভীর ভাবনায় ডুবে গেল। কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপরে বলল, বেশের মেলা শুরু হতে এখনো 5 বাকি। এর মানে পরশু লিঙ্গ জলের উপরে তোলা হবে, তারপরের 2 দিন পুজো চলবে, তারপরে সেই মুকুট লিঙ্গের মাথায় পরিয়ে দেওয়া হবে, তাই তো? হ্যাঁ, আবার এই প্রশ্ন কেন বলতো? আচ্ছা অজিত মামা, মাটির তলার ওই ঘরটা কি দেখা যায়? এই না 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 না, এইটা আমি করতে পারবো না। প্রায় 300-400 বছরের রীতি হুট করে কি ভেঙে দেওয়া যায় বলতো? তাহলে তার কোনো প্রশ্নের শেষ থাকবে না। আর আমিও চাই না এই রীতিটা ভেঙে যাক। ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো। কি কাজ? পরশু যখন ওখানে যাবে তখন একটিবার মুকুটটাকে দেখে এসো। অজিতের কপালে ভাঁজ পড়ল। বললেন, হঠাৎ হঠাৎ এই কথা বলছিস কেন? এই, তুই কি কোনো সন্দেহ করছিস? মুকুটটা... আমি এখনো কিছু বলছি না, তুমি শুধু একটু দেখে নিও। এরপরে আরও কিছু কথা বলে বিচ্ছুদের ঘর দেখিয়ে দিলেন অজিত। ওদের বিশ্রাম করতে বলে তিনি অন্য কাজে চলে গেলেন। এবারে রোহিত মামু বিচ্ছুকে জিজ্ঞাসা করল, এই, তুই হুট করে অজিতকে ও কথা বললি কেন? তুই কি তেমন কিছু সন্দেহ করছিস? বিচ্ছু একটু চিন্তামগ্ন ছিল। সে ভেবেই বলল, সম্ভাবনা তো একটা দেখছি মামু। কিভাবে? একবার ভেবে দেখো, দেখতে গেলে নন্দ পাগলই ছিল ওই মন্দিরের পাহারাদার। বাইরের কেউ বা অন্য সময় কেউ যদি ওই মন্দিরে যায় তাহলে তো সে চেঁচামেচি করত। এবার ভেবে দেখো, ওই সোনার চাঁদ সরানোর জন্য সবার আগে নন্দকে সরানোই বুদ্ধিমানের কাজ হবে কিনা। এইটা তো সত্যি আগে ভেবে দেখিনি। সাব্বাস ভাগ্নে, একেবারে পাক্কা গোয়েন্দা হয়ে উঠছিস।
চালিয়ে যা। এরপরে ওদের আর তেমন একটা কথা হলো না। রোহিত মামু বিছানায় শরীর এড়িয়ে দিলেন, আর বিচ্ছু চলে গেল ওদের ঘরের জানলাটার কাছে। সেখান থেকে বাইরে তাকালে দূরে কোনো একটা মন্দিরের সাদা চূড়া দেখা যাচ্ছে। চূড়ার মাথায় ত্রিশূল গোঁজা দেখে ও আন্দাজ করল ওটাই সেই শিব মন্দির। দুপুরের খাবার খেতে বসে বাড়ির বাকিদের সাথে বিচ্ছুর পরিচয় হলো। এককালে পরিবারের লোকসংখ্যা বিশাল হলেও এখন খুব বেশি নয়, মোট 5 জন। অজিত, তার স্ত্রী উর্মিলা, 6 বছরের ছেলে অভিষেক, অজিতের ভাই সুজিত আর অবিবাহিত বৃদ্ধা পিসি নয়নতারা দেবী। চাকর বাকরও এখন আর কেউ নেই। বাড়িটায় যেটুকু অবশিষ্টাংশ ওনারা নিয়ে থাকেন সেখানেই 2 তলা মিলিয়ে বড় বড় গোটা 8 ঘর আছে। বলাই বাহুল্য সেগুলোর বেশিরভাগই ফাঁকা পড়ে থাকে। অজিত দত্ত কলকাতায় এক অফিসে চাকরি করেন, সরকারি কর্মচারী। উর্মিলা দেবী বাড়িতেই থাকেন, উচ্চশিক্ষিতা, দুবেলা ইংরেজি টিউশনই করেন। ছাত্রছাত্রীর সংখ্যা বেশ ভালোই। সুজিত দত্তের বয়স 28-এর মতো, অবিবাহিত, কলকাতায় একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। নয়নতারা দেবীর বয়স 90 ছুঁই ছুঁই। এখনও মোটামুটি হাঁটা চলা করতে পারেন, তবে নিজের ঘরেই থাকেন সারাদিন। বই পড়তে খুব ভালোবাসেন। ওনার ঘর ভর্তি বই, সারাদিন ঠাকুর দেবতা আর বই নিয়েই কাটিয়ে দেন। অজিতের ছেলে অভিষেকের সাথেই বিচ্ছুর বেশ ভাব হয়েছে। বাচ্চাটা খুব কথা বলে, আর ঠিক ওর মতোই 1 নম্বরের বাচাল। কোনো জায়গায় দুদণ্ড স্থির হয়ে বসে না। খেতে খেতে রোহিত মামু অজিতকে প্রশ্ন করল, তা তোদের এককালের এত বড় পরিবার, এখন তোরা শুধু এই কজনই পড়ে আছিস? না, তা কেন হবে? খুতুতো দাদা, ভাই, দিদি, বোন, কাকা, পিসি অনেকেই আছেন। আমরা কয়েকজন শুধু এই বাড়িটাকে আগলে পড়ে রয়েছি। বাকিরা সবাই দেশের নানা প্রান্তে থাকেন। দেশের বাইরেও অনেকে আছে। ওই বছরে একবার করে দুর্গাপুজোর সময় কয়েকজন আসেন, তাও দিন দিন সেই সংখ্যা কমছে। অনেকের সাথে তার কোনো যোগাযোগই নেই। জানিস তো রোহিতাস্য, মাঝে মাঝে খুব খারাপ লাগে আগের দিনগুলোর কথা মনে পড়লে। বেশি আগেকার কথা নয়, আমার ছেলেবেলাতেই দেখেছি এই বাড়িতে ভর্তি লোক থাকতো। বাড়িটাও তখন এতটাও ছোট হয়ে যায়নি। একে একে করে সকলে বাইরে চলে গেল, আর এখন দেখ আমরাই শুধু যক্ষের মতো বাড়িটা আর মন্দিরটাকে আঁকড়ে পড়ে রয়েছি। তা তোর নিজের এই পিসি আর ভাই ছাড়া আর কেউ নাই? আমার এক কাকা ছিলেন, নাম ছিল অবনীমোহন দত্ত। আমার বয়স তখন 5-এর মতো হবে। কাজের তাগিদে তিনি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। তারপরে কয়েক বছর চিঠির মাধ্যমে যোগাযোগ ছিল। তারপরে আর কোনো খোঁজ খবর জানি না। ওনার কোনো ছেলেপুলে আছে বলে কখনো শুনিনি। বিচ্ছুর কিন্তু এসব কথার দিকে কোনো খেয়ালই নেই। সে আর অভিষেক নিজেদের মতো নানান কথায় ব্যস্ত। নানান গল্প হচ্ছে ওদের, সেসবের মধ্যে বেশিরভাগই বদমাইশি। বিচ্ছু বেশ বুঝতে পারছে কম বয়সের ছেলেটার মাথায় বেশ বুদ্ধি রয়েছে, তবে অবশ্য ওর মতো নয়। বিচ্ছু মহারাজের মতো হাড় বজ্জাত হতে তাকে এখনো অনেক খাটতে হবে। বিচ্ছু ওকে বেশ কিছু বদমাইশি বুদ্ধিও দিয়েছে। অভিষেক এবার হঠাৎই বলে উঠল, বিচ্ছু দাদা, তুমি ছড়া জানো? হ্যাঁ জানি তো। তুমি জানো ছড়া? হ্যাঁ, আমিও ছড়া জানি। কই তাহলে বলো দেখি একটা। তারপর তুমি একটা বলবে। আচ্ছা বলবো। খাওয়ার পরে আমাকে তোমার গোয়েন্দাগিরির গল্প শোনাবে? বেশ, শোনাবো। ঠিক আছে, তাহলে আমি বলছি, শোনো। বিচ্ছু ভেবেছিল অভিষেক আতা গাছে তোতা পাখি, ভোর হলো দৌড় খোলো বা এই জাতীয় কোনো ছড়াই বলবে, কিন্তু ছেলেটা যে ছড়াটা বলল বিচ্ছু কখনো পড়া তো দূরে থাক, আগে কখনো শোনেইনি। ছড়াটা হচ্ছে, মজিলপুরের রামহরি, সোনা ছিল তার হাঁড়ি হাঁড়ি, স্বভাবে ছিল কৃপণ, সকল সোনা রাখত গোপন, কাছেই ছিল করিয়া জঙ্গল, সেথায় থাকত ডাকাত মঙ্গল, ভীষণ ছিল তার রাগ, ভয়ে কাঁপত বনের বাঘ,
সোনার কথা জেনে পড়ে গেল ডাকাতের মাথা ঘুরে। বলল সে চেঁচিয়ে ওঠে, সকল সোনা আনবো লুটে, পত্তর লেখ মজিলপুরে। ডাকাত রাজা এলো বলে পত্তর এলো মজিলপুরে। ডাকাত পড়বে দুদিন পরে। এদিকে তো রাম হরি বুদ্ধিও তার কাড়ি কাড়ি। ডাকাত রাজের পত্তর পেয়ে গভীর চিন্তায় বসল সে। অনেক কিছু ভেবে চিনতে উপায় পেল দিনের অন্তে। মনে মনে নীলপন, যা হয় হোক বাঁচবে ধন। বুদ্ধি থাকলে দেখো খুঁজে, ছড়াখানি পড়ো বুঝে। সোনার হাড়ি আছে রাখা, দেখতে পাবে খুঁড়িয়ে চাকা। 1 2 আর 3 4 মিলিয়ে দিলে খুলবে দ্বার। জলধরের মাথার চাঁদ বাতলে দেবে সোনার পথ। ছড়াটা শুনে বিচ্ছু যেন একটু থমকে গেল। এর থেকেও বড় বড় ছড়া কবিতা সে একবারই শুনে মুখস্থ করে নিয়েছে, এটাও ওর মুখস্থ হয়ে গিয়েছে, কিন্তু এ ছড়া তার একেবারেই অচেনা, কোথাও শোনেনি। ও বলল, এটা কি ছড়া? আগে তো কখনো শুনিনি। এটা নন্দ কাকার ছড়া। এবারে বিচ্ছু জিজ্ঞাসু চোখে তাকালো অজিতের দিকে। অজিত হেসে বললেন, এই ছড়াটা বহু পুরনো। এর সূচনা কবে সেটা এখন আর কেউ জানে না। আমরা ওই ছড়াটা শুনেছি ছোটবেলায় বাপ ঠাকুরদার কাছে। আমরাও খুব আওড়াতাম। আমাদের সাথে সাথে নন্দও ছড়াটা বলতো। বড় হবার পরেও সে ছড়াটা ভোলেনি, সব সময় আওড়াতো। বাবু ওর কাছ থেকেই শুনেছিল, তারপরে মুখস্থ করে নিয়েছে। জানিস তো, এখানকার অন্যান্য বাচ্চারাও ওই ছড়াটা আওড়ায়। বিচ্ছু আর কিছু বলল না, কিন্তু ছড়াটা ওর বেশ ইন্টারেস্টিং লাগলো। মনে মনে ও কয়েকবার আওড়ে নিল ছড়াটা। অভিষেক বলল, কই এবারে তুমি একটা ছড়া বলো। বিচ্ছু তাকে বাবুরাম সাপুরে শোনালো। খাওয়া শেষ হলে অভিষেক যখন বিচ্ছুকে ধরলে তার রহস্য সমাধানের গল্প শোনাবার জন্য, তখন বাধা দিলেন উর্মিলা দেবী। বললেন, না বাবু, এখন নয়। বিচ্ছু দাদাকে এখন রেস্ট নিতে দাও। বিকেলে আবার গল্প করবে দাদার সাথে। এখন চলো, তুমিও একটু ঘুমিয়ে নেবে। স্বাভাবিক কারণেই ছোট অভিষেক তখন গল্প শোনার বায়না ধরল, কিন্তু উর্মিলা দেবী তাকে বকাবকি করে জোর করে ঘরে নিয়ে গেলেন। খাওয়া শেষ হলে বিচ্ছু, রোহিত মামু আর অজিত খাওয়ার ঘর থেকে বেরিয়ে এলেন। ঠিক এই সময় আর একজনের সাথে ওদের আলাপ হলো। বেশ লম্বা ব্যক্তি, গায়ের রং ফর্সা, মাথায় বড় বড় চুল ঝুঁটি করে বাঁধা, গালে ঘন গোঁফ এবং দাড়ি। তবে সেসব সুন্দর করে মেপে ছাঁটা। চোখ দুটো দেখা যাচ্ছে না, কারণ হলো চোখে চেঞ্জের গ্লাসের চশমা। দিনের আলো পড়ায় গ্লাস দুটো কালচে হয়ে গেছে। বয়স 30-এর বেশি নয়। অজিত বললেন, আলাপ করি দি। রোহিদাস, ইনি হচ্ছেন শশাঙ্ক গাঙ্গুলি, একজন চিত্রশিল্পী। এখানে এসছেন এখানকার নানান পুরনো মন্দির, বাড়ির এইসবের লাইফস্টাইল ছবি আঁকতে। 1 সপ্তাহের মতো হয়েছে ইনি এখানে আছেন। কয়েকটা ছবি এঁকেছেন, দেখলে পরে না একবারে হাঁ হয়ে যাবি। মিস্টার গাঙ্গুলি, এ হচ্ছে রোহিতাশু দত্ত, একজন নামি দামি রিপোর্টার। আর ও হচ্ছে ওর ভাগ্নে হিমাংশু সেন। রোহিত মামু মিস্টার গাঙ্গুলির সাথে হ্যান্ডশেক করে বলল, আপনার আঁকা ছবি তো তাহলে দেখতে হয়। বেশ তো, আজ বিকালই আমার ঘরে চলে আসুন। একটা ছবির কাজ চলছে, বাকিগুলোও দেখবেন। তা আপনি এত দেরি করে এলেন কেন? আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল। না 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 না, চিন্তা করবেন না, আমি খেয়েই এসছি। আচ্ছা, রাতে খাবেন তো? হ্যাঁ, রাতে আপনাদের সাথে একসাথে খাবো। শশাঙ্ক গাঙ্গুলি চলে গেলেন নিজের ঘরের দিকে। বিচ্ছুরাও নিজেদের ঘরে চলে এলো। অজিত চলে যাওয়ার আগে তাকে বিচ্ছু মনে করিয়ে দিল, তুমি তাহলে জলধরের মুকুটটা আছে কিনা একটিবার দেখে নিও কিন্তু। এই, তখন থেকে এই কথাটা বলছিস কেন বলতো? এমনিই বলছি, আমার একটা কৌতূহল বলতে পারো। এই বিচ্ছু, সত্যি করে বলতো, তুই কি কিছু সন্দেহ করছিস ওই মুকুটটাকে নিয়ে? আচ্ছা, মুকুটটা কি চুরি যেতে পারে? হ্যাঁ? বিচ্ছু কিছুক্ষণ চুপ করে রইল, তারপরে বলল, তেমন কিছু নয়, এমনি বলছি। ঠিক আছে, আর সন্ধেবেলায় ঠাকুরমশাই পূজা করতে বসবেন,
তখন এমনিতেই আমি যাব ওখানে ওনার সাথে কথা বলতে, তখন দেখে আসবো, ঠিক আছে? অজিত চলে গেলে বিচ্চুরা বিছানায় উঠে বসল। রোহিত মামুর ভাত ঘুম না হলে চলে না, খেয়েছেও প্রচুর। শুতেই নাক ডাকতে শুরু করলো। বিচ্চুর কোনো কালেই দুপুরে ঘুমানোর অভ্যেস নেই। ওর ঘুম এলো না। অভিষেকের বলা ছড়াটা ওর মাথায় বারবার ঘুরছে। কারণটা অবশ্য ও জানে না। হয়তো ছড়াটা তার ভালো লেগে গেছে বলেই আর কিছু ভাবল না বিচ্চু। জোর করে চোখ বুঝল। বিচ্ছু, এই বিচ্ছু, বিচ্ছু ও তাড়াতাড়ি, এদিকে সর্বনাশ হয়ে গেছে। ঠিক কখন যে বিচ্ছু ঘুমিয়ে পড়েছিল সেটা ওর আর খেয়াল নেই। রোহিত বাবুর ঠেলায় ওর ঘুমটা ভাঙল। চোখ ঘষতে ঘষতে উঠে বসে একটা হাই তুলল। তারপরে বলল, কি হয়েছে? এটা কি? চন্দ্রহরণ বিচ্ছু। তার মানে? আরে বাবা, অজিত মন্দির থেকে এসেছে, জলধরের চাঁদ উধাও। বিচ্ছুর সকল ঘুম এবারে উড়ে গেল। ছিটকে উঠল। সামনের দিকে তাকিয়ে দেখল অজিত সেখানে দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে চিন্তার ছাপ। বিচ্ছু প্রশ্ন করল, কি হয়েছে অজিত মামা? অজিত দারুণ চিন্তিত স্বরে কেটে কেটে বলল, তোর কথা মতো মন্দিরে গিয়েছিলাম, পাতাল ঘরেও ঢুকলাম, আর সেখানে গিয়ে দেখি মুকুটের সিন্ধুকের তালা ভাঙা, ডালা খোলা। ছুটে গেলাম, গিয়ে দেখি সিন্ধুকের মধ্যে মুকুট নেই। কি বলছো? কাউকে জানিয়েছো? না না, কেউ এখনো কিছু জানে না। আমি কাউকে কিচ্ছু বলিনি। সোজা সোজা তোদের কাছে চলে এসেছি। কি করব কি করব কিছু বুঝে উঠতে পারছি না। পরশু জলধরকে জল থেকে তোলা হবে। 2 দিন পরেই মুকুট ধারণের অনুষ্ঠান। তখন যদি মুকুট না পাওয়া যায় তাহলে তো কেলেঙ্কারি বেঁধে যাবে। মন্দির আমাদের পরিবার প্রতিষ্ঠা করলেও ঠাকুর তো সবার। এখানকার সকল মানুষের বিশ্বাস, ভালোবাসা তার সাথে জুড়ে আছে রে। সেই ইমোশনের ধাক্কা লেগে গেলে কি হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। পুলিশকে জানালেও খবর চারদিকে ছড়িয়ে পড়বে। এখন কি হবে রে বিচ্ছু? কি হবে? ঠাকুর মশাইকে জানিয়েছো? না না, আমি ওনাকেও জানাইনি। আমি কিছু ভাবতে পারছি না। মুকুট পাওয়া না গেলে জলধর পুজো যে কি হবে, না আমি আর ভাবতে পারছি না। রোহিত মামু এবারে অজিতকে ভরসা জুগিয়ে বলল, অত চিন্তা করিস না, কিছু না কিছু একটা তো করতেই হবে। কিন্তু কি করব? হ্যাঁ, করবোটা কি? করণীয় কি আছে? হাহুতাশ করে উঠলেন দত্ত বাড়ির বর্তমান কর্তা। সব জানাজানি হয়ে গেলে কত বড় কেলেঙ্কারি হবে তুই ভাবতে পারছিস না। এখানকার লোকজন ঝামেলা শেষ রাখবে না। জয়নগর মজিলপুর জায়গাটা মফস্বল এলাকা, তবে গ্রাম্য ভাবটা এখনো পুরোপুরি কাটেনি। বিচ্ছু নিজে একটা গ্রামের ছেলে। এইসব ঠাকুর পত্তরের ব্যাপারে মানুষজনের বিশ্বাস যে কতটা থাকতে পারে সেটা সে খুব ভালো করেই জানে। তাই অজিতের দুশ্চিন্তার কারণটাও খুব ভালো করে টের পাচ্ছে সে। এত বছরের পুরনো পুজো রীতিমতো যদি একটা বাধা পড়ে তাহলে তো সত্যিই কেলেঙ্কারি বেঁধে যাবে। আচ্ছা অজিত মামা, তোমাদের মন্দিরের পাতাল ঘরের দরজায় নিশ্চয়ই তালা দেওয়া থাকে, সেই তালাও কি ভাঙা ছিল? না, তা ছিল না। আর সেটাই তো সব থেকে আশ্চর্যজনক ব্যাপার। পাতাল ঘরের দরজার চাবি আমার কাছে যেখানে থাকে সেইখানে একদম ঠিকঠাক ভাবেই ছিল। ওখান থেকেই তো চাবি নিয়ে গেলাম আমি মন্দিরে। বিচ্ছু কিছুক্ষণ কি একটা ভাবল, তারপরে বলল, চাবিটাকে একবার আমি দেখতে পারি? অজিত তার পাঞ্জাবির পকেট থেকে চাবিটা বের করে এগিয়ে দিল বিচ্ছুর দিকে। এমন চাবি বিচ্ছু বা রোহিত মামু কেউই আগে কখনো দেখেনি। বেশ অদ্ভুত চাবিটা। ছোট্ট প্লাস্টিকের স্কেলের মতো সাইজের চাবি। মুখটাও ঠিক স্বাভাবিক নয়, দেখতে অনেকটা ওই বল্লমের ফলার মতো সূচালো। চাবির গায়ে সুন্দর করে ডিজাইন করা। বিচ্ছু খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে চাবিটা দেখতে লাগলো। রোহিত মামু বলল, অদ্ভুত দেখতে তো চাবিটা, এমন চাবি আগে কখনো তো দেখিনি। চাবিটার বয়স তবু কত হবে? ওই মন্দিরের বয়স যত, চাবির বয়সও তত।
বিচ্ছু এবারে চাবিটাকে অজিতের হাতে ফেরত দিয়ে প্রশ্ন করল, এই চাবির অন্য কোনো কপি আছে? না, এটাই একটাই। রীতি অনুযায়ী এই বাড়ির কর্তার কাছে এই চাবিটাই থাকে। আগে আমার বাবার কাছে ছিল, আর এখন আমার কাছে। অজিত মামা, তুমি কি নিশ্চিত এই চাবি তুমি যেখানে রাখো সেখানেই ছিল? মানে আমি বলতে চাইছি, কেউ তো তোমার অজান্তে চাবিটা কখনো বের করে নিয়ে গিয়েছে, এরকম হয়নি তো? না, তেমন কিছুই তো হয়নি এখনো। তুমি নিশ্চিত? হ্যাঁ। চাবিটা কোথায় রাখো কে কে জানে? আমি আর তোর মামি ছাড়া কেউ জানে না। উর্মিলা ওসব জিনিসে কখনো হাত দেয় না, আমাকে জিজ্ঞেস না করে তো কখনোই হাত দেয় না। কিন্তু কিন্তু মুকুটটা যে চুরি যাবে সেটা তুই কি করে জানলি বলতো? আমি শুধু একটা আন্দাজ করেছিলাম। আরে সেটাই বা করলি কি করে? হ্যাঁ, তাহলে বলি শোনো। তুমি যখন জানালে শিব মন্দিরে কোনো পাহারাদার থাকে না, নন্দ একাই থাকে, আর বেসময়ে বা অচেনা লোক ঢুকলে চিৎকার চেঁচামেচি করে, তখনই আমার সন্দেহটা হয়েছিল। যদি একটু ভেবে দেখো তাহলে দেখবে নন্দ কিন্তু কোনো ওয়াচম্যানের থেকে কম কিছু ছিল না। সুতরাং যদি মন্দিরের ভিতরে ঢুকে মুকুট চুরি করতেই হয় তাহলে ওকে সরানো দরকারি। হ্যাঁ তাই তো। কিন্তু কিন্তু পাতাল ঘরে চাবি ছাড়া যে ঘরে ঢোকা অসম্ভব, ওই তালা ভাঙাও অসম্ভব। আমি তো দেখলাম পাতাল ঘরের দরজার তালা একেবারেই ঠিকঠাক ছিল। সেই দরজা না খুলে কেউ কি করে এই ঘরে ঢুকবে সেটাই তো বুঝতে পারছি না। আর আর করলেও কি করে করলো চুরিটা? এত বছর ধরে কখনো তেমনটা হয়নি। সবই লোভ, বুঝলি তো অজিত। আগে মানুষের মনে এত লোভ ছিল না, যার যেটুকু ছিল সেটুকু নিয়েই সে সুখে থাকতো। কিন্তু এখন মানুষকে তুই হাজার দিয়েও তার মন জোগাতে পারবি না। ওই লোভের বশেই মানুষ এখন কত যে কাজ করে তার ঠিক নেই। কিন্তু সে কে সেটাই তো বুঝতে পারছি না। সন্দেহ করতে হলে একমাত্র উর্মিলা, কিন্তু আমার বিশ্বাস ও এসব কখনোই করতে পারে না। তবুও একবার আমি ওকে জিজ্ঞেস করে দেখি। বিচ্ছু এতক্ষণ চুপচাপ কিছু একটা ভাবছিল, এবারে বলল, না না, তার দরকার নেই। তার থেকে আমি বলবো পুলিশকে একবার জানাও, কারণ প্রথমত আমি এখানে কাউকেই চিনি না। এক্ষেত্রে পুলিশের সাহায্য অবশ্যই দরকার আমাদের। কিন্তু পুলিশকে জানালে ওই খবর জানাজানি হতে বেশি সময় লাগবে না, আর জানাজানি হলেই ঝামেলা বাঁধবে। তখন যে সমস্যা আরো বাড়বে। বলে কি, ব্যাপারটা একটু গোপনে অনুসন্ধান করার রিকোয়েস্ট করলে কিছু হবে না? সে চেষ্টা একবার করে দেখলে হয় অবশ্য। এখানকার ওসি সাহেব মানুষটা খুব ভালো, আমার সাথে মোটামুটি ভালোই আলাপ পরিচয় আছে। কিন্তু কিন্তু থানায় গিয়ে কথা বললেই তো সব পাঁচখান হয়ে যাবে না। তুই ডাকলে আসবেন না? হ্যাঁ, তা হয়তো আসবেন। তাহলে দেরি করে কোনো লাভ নেই, ওনাকে এখনই ফোন করে ডাকো। আর একটা কথা, তোমাদের কথা বলার সময় আমিও থাকতে চাই। সে না হয় হলো, কিন্তু পুলিশকে জানালে? আমাদের কাছে আর কোনো উপায় নেই অজিত মামা। কিন্তু এই 4 দিনের মধ্যে মুকুটটা কি আদৌ খুঁজে পাবো? হ্যাঁ, অত ভাবিস না। বিচ্ছু যখন আছে তখন একটা ব্যবস্থা ঠিক খুঁজে বের করবে। নিউজে বা কাগজে ওর বুদ্ধির জোরের কথা যা জেনেছিস, আসলে ওর বুদ্ধি কিন্তু তার থেকেও ঢের বেশি। ওর উপরে বিশ্বাস রাখ। অজিত অল্পক্ষণ বিচ্ছুর মুখের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন, বেশ, তোরা যখন বলছিস তখন তাই করছি। তারপরে চিন্তিত মুখে ঘর থেকে বেরিয়ে গেলেন। রোহিত মামু এবারে বিচ্ছুকে বলল, তাহলে ভাগ্নে, আমার কথাই বললো দেখছিস তো, আমার না কত সহজে ভুল বলে না। তা তো দেখতে পাচ্ছি মামু, কিন্তু রহস্যটা তো বেজায় জটিল, সমাধান করার সময়ও কম। তাতে কি, ফেলুদা পড়িসনি? যত জটিল কেসগুলোই ফেলুদার পছন্দ হতো। চ্যালেঞ্জিং কেস না হলে গোয়েন্দা তার বুদ্ধির পরীক্ষা করবে কি করে? তা অবশ্য ভুল কিছু বলনি, কেসটা সত্যিই চ্যালেঞ্জিং। কি বলছিস? অগতির কোনো গতি করতে পারবি? অজিতের চোখ মুখ আর কথা শুনেই বোঝা যাচ্ছে ও মারাত্মক চিন্তায় পড়ে গেছে। তুই কিছু একটা কর। সবে তো রহস্যটা জানলাম, এখনো তো তদন্ত শুরুই করতে পারিনি। তবে এটুকু বলতে পারি, চেষ্টা আমি আপ্রাণ করব। কেসটা সত্যিই দারুণ ইন্টারেস্টিং। চাবিটা ভালো করে লক্ষ্য করেছিলে? হ্যাঁ, দেখলাম তো। ভালো করে দেখেছিলে কি? না, কেন বলতো? বিচ্ছু আর কিছু না বলে চুপ করে গেল। রোহিত মামু বুঝল সে চিন্তার সাগরে ডুব দিয়েছে।
রাত এখন কাঁটায় কাঁটায় 12:30। দত্তপাড়া একেবারে শান্ত হয়ে গেছে। সকলেই ঘুমের অতলে তলিয়ে। দূরে কোথাও থেকে মাঝে মধ্যে কয়েকটা কুকুর ডেকে উঠছে। ঝিঁঝির ডাকের সাথে ওইটুকু শব্দই কানে আসছে। বেশ ঠান্ডা হালকা হাওয়া বইছে বাইরে। রোহিত মামু বিছানায় বসে ল্যাপটপে কী সব কাজ করছে, আর বিচ্ছু বাইরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে জানলার গারদ ধরে। ওর মাথায় এখন প্রশ্নের ঝড় উঠেছে, সেই সাথে ওর মধ্যে উত্তেজনার স্রোতও বেশ বেড়েছে। আগামীকাল সকাল হলেই শুরু হবে তদন্ত। অজিত পুলিশে ফোন করেছিলেন। জয়নগর থানার ওসি তার কথায় এসেছিলেন দত্ত বাড়িতে। ওদের কথাও হয়েছে। ওসি আদিত্য সামন্তের সাথে প্রথমেই অজিত কথা বলেছিলেন। কথা মতো বিচ্ছু আর রোহিত মামু সেই ঘরেই ছিল। সব শোনার পরে অফিসার সামন্ত বললেন, মিস্টার দত্ত, এই ব্যাপারে গোপনে তদন্ত করা সত্যিই খুব ডিফিকাল্ট। তদন্ত করতে গেলে কিন্তু এসব জানাজানি হবেই। তবুও আপনি যখন বলছেন তখন ব্যাপারটা আমি নিজে থেকেই দেখছি, কেমন? এরপরে তিনি অজিতের কাছে বিচ্ছু আর রোহিত মামুর পরিচয় জানতে চাইলে অজিত ওদের সাথে পরিচয় করিয়ে দেয়। বিচ্ছু জানে ওর নামটা বেশ কিছুটা ছড়িয়ে পড়েছে, কিন্তু সেটা যে এতটা মাত্রায় ছড়িয়েছে সেটা ওর জানা ছিল না। বিচ্ছুর নাম জানার সাথে সাথেই অফিসার সামন্ত বললেন, ও আই সি, তাই জন্যই মুখটা তো চেনা চেনা লাগছে। এ তো দেখছি ডিটেকটিভের সাথে সাথেই ক্রাইম ছুটে এসেছে। এরপরে আরও দু একটা কথা বলে বিচ্ছু জানালো সেও এই কেসটা একটু নেড়ে ঘেঁটে দেখতে চায়। ও ভেবেছিল যতই নাম হোক বা তার বয়স কম বলে হয়তো এই আর্জিটা খরিজ হবে, কিন্তু সেটা হলো না। অফিসার সামন্ত আপত্তি জানালেন না, উল্টে বললেন, আরে এ তো আমার সৌভাগ্য, এমন ফেমাস একজন ডিটেকটিভের সাথে কাজ করব, তাই নয় কি? এরপরেই ওরা মূল কথায় চলে আসে। বিচ্ছু জানালো সেও অফিসার সামন্তর সাথে তদন্তের সময় থাকতে চায়, বিশেষ করে জিজ্ঞাসাবাদের সময়টায়। তাতে অফিসার সামন্ত বললেন, সরি লিটল ডিটেকটিভ, এটা আমার পক্ষে করা সম্ভব নয়। যতই হোক পুলিশি কাজ, বাইরের লোক ঢোকালে 1000টা প্রশ্নের উত্তর দিতেই হবে। তবে একদমই চিন্তা করো না, আমরা একসাথে কনসাল্ট করে তদন্তটা চালাতেই পারি। আসলে অফিসার, আমি নির্দিষ্ট কয়েকজনের কথা শুনতে চাই, কিন্তু বুঝতেই পারছেন আমি তাদের সাথে কথা বলতে চাইলে তারা আমায় পাত্তা দেবে না। তাই আপনার সাহায্য আরও বেশি করে দরকার। সেই ব্যক্তির কথা রেকর্ড করে আনলে হবে তো? তাহলে তো খুব ভালোই হয়। ওকে, আমি সেই ব্যবস্থাই করে দিতে পারি। তাহলে কাল থেকে তদন্ত শুরু করা যাক। হাতে তো আর বিশেষ সময়ও নেই। তুমি শুধু আমাকে বলো তুমি কাদের ওপরে সন্দেহ করছো? বাড়ির সকলকেই, মাধব ঠাকুর মশাই আর তার ছেলেকেও। ও, যে ব্যক্তি কয়েকদিন আগে রাতে বাড়িতে লোক ঢুকতে দেখেছিলেন তার সাথেও কথা বলা প্রয়োজন। অজিত এরপরে মাধব ঠাকুর মশাইয়ের সাথে নন্দর ঝামেলা আর মাধায়ের শাসানির কথা জানালেন। অফিসের সামন্ত এতে বললেন, এই কথাগুলো আমাকে আপনার আগেই বলা উচিত ছিল মিস্টার দত্ত। মাধাইকে ধরার জন্য আমিও উঠে পড়ে লেগেছি। ওর বিরুদ্ধে অনেক অভিযোগই আছে, কিন্তু শয়তানটাকে গড়াদের পিছনে পাঠানোর মতো কোনো প্রমাণই পাচ্ছি না। নন্দ পাগলকে খুনের ব্যাপারটা যদি প্রমাণ করতে পারি তাহলে সেটাই যথেষ্ট হবে ওকে তুলে নিয়ে যাওয়ার জন্য। এরপরে বিচ্ছুকে বললেন, তাহলে লিটল ডিটেকটিভ, আজ আমি উঠছি। কাল থেকে কাজ শুরু করছি। হ্যাঁ, আর চিন্তা করতে হবে না, সব আপডেটই আমি তোমাকে দিয়ে দেবো। বিচ্ছু সত্যি এখনো বিশ্বাস করতে পারছে না যে পুলিশ এত সহজে তাকে সাহায্য করতে রাজি হয়ে গেল। গল্প উপন্যাসে সে পড়েছে বেশিরভাগ ক্ষেত্রেই প্রাইভেট ইনভেস্টিগেটরদের সাথে পুলিশ ঠিক ঢলে না। গোয়েন্দা আর পুলিশ সবসময় আলাদা পথে অনুসন্ধান চালায়, দুজনের পদ্ধতিও আলাদা। জানলার কাছে দাঁড়িয়ে বিচ্ছু এসব নানান কথা ভাবছিল এক মনে। ওদের ঘরের জানলার সামনে দত্তদের আমবাগান, ওই বাগানের শেষেই জলধরের মন্দির। ঘন অন্ধকারে ঢেকে আছে বাগানটা এখন। দত্তবাড়ির ভেতরটা ইংরেজি এল অক্ষরের মতো। জানলার থেকে বাড়ির অন্য দিকের বেশ কিছুটা ও দেখতে পাচ্ছে। ওদিকটার একতলায় অজিতের শোয়ার ঘর। আনমনেই বিচ্ছু সেদিকে তাকালো, দেখল ঘরের দরজা খুলল। উর্মিলা দেবী বেরিয়ে এলেন ঘর থেকে। বারান্দায় একটা হলুদ বাল্ব চলছে, সেই আলোতেই তাকে স্পষ্ট দেখা যাচ্ছে। ওনার হাতের টর্চটাও স্পষ্ট দেখতে পাচ্ছে ও। একটু কেমন যেন লাগলো ওর। কারেন্ট আছে, আলোর অভাব নেই, তাহলে টর্চের দরকার কেন?
উত্তরটা একটু পরেই পেয়ে গেল। উর্মিলা দেবী ধীরে ধীরে আমবাগানের সামনে গিয়ে দাঁড়ালেন। আশপাশটা ভালো করে কয়েকবার দেখে নিলেন। বিচ্ছুরা জেগে থাকলেও ঘরের আলো নিভিয়ে রেখেছে, ওকে দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। উর্মিলা দেবী এবারে আমবাগানের অন্ধকারের মধ্যে ধীরে ধীরে হারিয়ে গেলেন। কয়েক সেকেন্ড পরে আমবাগানের মধ্যে টর্চের সাদা আলো জ্বলে উঠল। টর্চের আলো এখন এগিয়ে যাচ্ছে সোজা জলধরের মন্দিরের দিকে। বিচ্ছু কোনো সময় নষ্ট করল না, ঘরের দরজার কাছে ছুটে গিয়ে ছেটকিনিটা খুলতে খুলতে বলল, মামু তাড়াতাড়ি চলো। রতি মামু এক মনে কাজ করছিল। হঠাৎ করে কথাটা শুনে সে ছিটকে উঠল। হ্যাঁ চল চল। যাবো মানে? কোথায় যাবো এই রাতে? অত কথা বলার সময় নেই, জলধরের মন্দিরের দিকে চলো, পরে সব বলছি। বিচ্ছু দরজাটা খুলে ফেলেছে। রতি মামু বুঝতে পারছে কিছু একটা বিচ্ছু দেখেছে, তাই এমন করছে। আর কোনো কথা না বাড়িয়ে বিছানা থেকে নেমে পড়ল। বিচ্ছু বলল, তোমার মোবাইলটা নিয়ে নাও। ওরা ছুটল আম বাগানের দিকে। বাগানের মধ্যে দিয়ে কিছুটা এগোনোর পরেই উর্মিলা দেবীকে দেখতে পেল ওরা। তিনি সোজা হয়ে যাচ্ছেন শিব মন্দিরের দিকে। বিচ্ছুরা আলো জ্বালেনি, অন্ধকারের মধ্যেই আন্দাজ মোটা মোটা গাছের আড়ালে ওরা এগোচ্ছে। উর্মিলা দেবী এবারে আচমকাই পেছনে ফিরলেন। ওরা সাথে সাথে গাছের আড়ালে চলে গেল। টর্চের আলো কিছুক্ষণ দেখে নিয়ে উনি আবার সামনের দিকে এগোলেন। উর্মিলা বৌদি এখানে কি করছেন রে বিচ্ছু? সেটা জানতেই তো এসেছি মামু, এখন চলো। আরো কিছুটা এগিয়ে একটা বড় ঘন ঝোপের দিকে আড়ালে বসে পড়ল বিচ্ছুরা। আড়াল থেকেই সামনেটা দেখল। উর্মিলা দেবী দাঁড়িয়েছিলেন মন্দিরের ঠিক সামনে। কয়েকবার এদিক ওদিক টর্চের আলো ফেললেন। কেউ নেই সেই বিষয়ে নিশ্চিন্ত হয়ে উনি শাড়ির আঁচলের আড়াল থেকে খবরের কাগজে মোড়া একটা কিছু মন্দিরের চাঁদনির ওপরে রেখে দিয়েই পরিমারি করে সেখান থেকে চলে গেলেন বাড়ির দিকে। টর্চের আলোর কিছুটা ওনার মুখে পড়েছিল। ভয়টা স্পষ্ট দেখতে পেল বিচ্ছু। এই বিচ্ছু, এটা কি হলো? বুঝতে পারছি না মামু। কাগজে মোড়া ওটা কি গিয়ে দেখবো নাকি? না না, এখনই নয়, একটু ওয়েট করা যাক। আমার মন বলছে আরো কিছু হবে, তাও খুব তাড়াতাড়ি। বিচ্ছুর কথা ফরল। মিনিট তিনেক পরেই মন্দির থেকে টর্চের আলো ঠিকরে এলো। একজন কেউ খুব সন্তর্পণে এদিক ওদিক দেখতে দেখতে চাঁদনির কাছে এসে দাঁড়ালো। কয়েকবার এদিক ওদিক আলো ফেললো, তারপরে কাগজে মোড়া জিনিসটা তুলে নিল। কাগজের মোড়কটা ছিঁড়তে শুরু করলো। এই সময় লোকটার মুখ বিচ্ছুরা দেখতে পেল। চমকে উঠল ওরা। রতি মামু যাই হোক করে নিজের উত্তেজনা চেপে বলল, ভাগ্নে এসব কি রে? এ তো সুজিত। আমিও কিচ্ছু বুঝতে পারছি না মামু, কিন্তু এই কাগজের মধ্যে কি আছে সেটা জানতেই হবে। কয়েক সেকেন্ড পরেই জিনিসটা কি তা ওরা দেখতে পেল। এক বান্ডিল নোট। ঝোপটা চাঁদনির খুব কাছে। 500 টাকার করকরের নোটগুলো স্পষ্ট দেখতে পাচ্ছে ওরা। এবারে সুজিত শয়তানি হাসি হেসে খসখসে শব্দ করে নোটগুলো গুনতে শুরু করলো। এরপরে একটা কাগজের টুকরো মুড়ে মাটিতে ফেলে আরেকবার আশপাশটা দেখে নিয়ে চলে গেল বাড়ির দিকে। আরও কিছুক্ষণ বাদে বিচ্ছুরা বেরিয়ে এলো ঝোপের আড়াল থেকে, এগিয়ে গেল চাঁদনির কাছে। রতি মামু ফ্ল্যাশের আলোয় আশপাশটা একটু খুঁজতেই কাগজের টুকরোটা বিচ্ছুর চোখে পড়ল। কাগজটায় লেখা আছে, যদি নিজের ছেলে স্বামীকে বাঁচাতে চাও তাহলে 1 লক্ষ টাকা শিব মন্দিরে চাঁদনিতে রেখে যাও। তবে মনে রেখো, পুলিশকে জানানোর কোনো চেষ্টা করো না। আগের বারের কথা মনে আছে তো? সেবারে অজিতবাবুর ওপর দিয়ে ছিটে ফোটা গিয়েছিল। এবারে কিন্তু শ্রীমান অভিষেকের ওপর দিয়ে যাবে। বাচ্চাটা সহ্য করতে পারবে তো? লেখাটা বাংলায় হলেও ইংরাজি হরফে, হাতের লেখা নয়, কম্পিউটারে লিখে প্রিন্ট আউট করা। আমার তো মাথা টাথা সব গুলিয়ে যাচ্ছে রে বিচ্ছু। একটা ব্যাপার তো পরিষ্কার, সুজিতবাবু তার বৌদিকে ভয় দেখিয়ে টাকা নিচ্ছে, কিন্তু কেন? আর আগের বারের ব্যাপারটাই বা কি? রহস্য আরো জমাট বাঁধছে মামু। ব্যাপার বেশ গুরুতর। এখন কি করবি ভাবছিস? আপাতত ঘরে ফিরে চলো, আর কিছু হবে বলে মনে হচ্ছে না। এখন একটু ভাবতে হবে।
একটা অঙ্ক মেলানোর চেষ্টা করছি। কাল একবার উর্মিলা মামির সাথে কথা বলতে হবে। অফিসার সামন্তকে জানাবি না? না না, এখনই নয়, কাল আগে মামির সাথে কথা বলি। চলো এখন ফেরা যাক। দেখো মামি, ব্যাপারটা কিন্তু সত্যি খুব রহস্যময়। আর তুমি তো জানো, যদি ঠিক দিনে জলধরের মাথায় মুকুট না বসানো যায় তাহলে কেলেঙ্কারি এক শেষ হবে। অজিত মামার সম্মান বলে আর কিচ্ছু থাকবে না। সেটা কি তুমি চাও? ঘড়ির কাঁটায় এখন বেলা 10টা। অজিত সুজিত দুজনেই কাজে চলে গেছে। অজিতের মুখ একেবারে থমথমে করছিল যাওয়ার সময়। তিনি ছুটি নেবে বলেছিলেন, কিন্তু বিচ্ছু রতিমামুকে দিয়ে বলিয়ে সেটা হতে দেয়নি। তিনি থাকলে উর্মিলা দেবীর সাথে কথা বলতে পারত না তারা। বিচ্ছু আর রতিমামু এখন উর্মিলা দেবীর মুখোমুখি বসে আছে। উর্মিলা দেবী মাথা নিচু করে বসে আছেন। তার শরীর থেকে থেকে কেঁপে উঠছে। কোলের উপরে রাখা হাতের ওপরে টপ টপ করে জল পড়ছে। বোঝা যাচ্ছে তিনি কাঁদছেন। একটু আগেই বিচ্ছু আর রতিমামু এসেছে ওনার কাছে। কি কি বলতে হবে সেটা বিচ্ছু রতিমামুকে আগেই বলে দিয়েছিল। ঘরে গিয়ে কোনো কথা না বাড়িয়ে পাক্কা গোয়েন্দাদের মতো হাবভাব নিয়ে মামু গত রাতের কথা জানতে চেয়েছিল। স্বাভাবিকভাবেই উর্মিলা দেবী প্রথমটায় সোজা কথায় অস্বীকার করে গেলেন, কিন্তু তারপরে যখন মামু সেই হুমকি চিঠিটা দেখালো তখন ওনার চোখে মুখে পরিবর্তন এলো। আর যখন রতি মামু একটু গম্ভীর স্বরেই বলল, দেখুন বৌদি, আপনি যদি আমাদের কাছে না বলেন তাহলে এসব আমরা অফিসার সামন্তকে জানাতে বাধ্য হব। তখন কি ব্যাপারটা ঠিক হবে? তখন ভদ্রমহিলা আর থাকতে না পেরে মাথা নিচু করে কাঁদতে শুরু করলেন। এখনও তাই চলছে। অবশেষে বিচ্ছু কথাগুলো বলেছে। উর্মিলা দেবী এবারে ধীরে ধীরে মাথা তুলল, বললেন, কিন্তু আমি যদি কিছু বলি তাহলে ওরা বাবু আর ওর বাবাকে মেরে ফেলবে যে। আমি তোমায় কথা দিচ্ছি মামি, ভাই আর মামার কিচ্ছু হবে না। তুমি শুধু সত্যিটা বলো। অপরাধীর ধরা পড়া খুব দরকার। ব্যাপারটা কি তুমি বলো। ওরা খুব ভয়ানক বিচ্ছু। এর আগেও। হ্যাঁ বলো মামি, এর আগেও কি? না 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 না, আমি বলবো না। ওরা সব জানতে পেরে যায়। কেউ কিচ্ছু জানবে না বৌদি, আপনি সত্যিটা বলুন। অন্তত আপনার ছেলের কথা ভেবেই বলুন। এইসব অপরাধীরা এমনই হয়, এদের যতদিন সহ্য করবেন এরা জ্বালাবে। এদের শেষ হওয়া খুব দরকার বৌদি। উর্মিলা দেবী আরও কিছুক্ষণ ফুঁপিয়ে কাঁদলেন। তারপরে ধীরে ধীরে বললেন, আমি শুধুমাত্র আমার স্বামী সন্তানকে বাঁচানোর জন্য এসব করেছি, নইলে ওরা ওদের মেরে ফেলবে যে। ওরা কারা তুমি জানো? না না, আমি জানি না ওরা কারা। মাস চারেক আগে প্রথম একটা চিরকুট পাই। আমার কাছে কিছু বাচ্চা পড়তে আসে, তাদেরই একজনের হাত দিয়ে কেউ পাঠিয়েছিল। তাতে লেখা ছিল, স্বামীকে বাঁচাতে চাইলে শিব মন্দিরের সামনে আম বাগানে আজ রাতে 50,000 টাকা রেখে এসো। আমি পাত্তাই দিইনি, বরং খুব রাগ হয়েছিল। তবে ব্যাপারটা যে একেবারেই উড়িয়ে দেওয়ার মতো নয় সেটা টের পেলাম তার কয়েকদিন পরেই। ফোনে খবর এলো অফিস যাওয়ার পথে বাবুর বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। রোহিত আসুদা নিশ্চয়ই জানেন, ওর পা ভেঙে গিয়েছিল। সেদিন আবার চিরকুট এলো একইভাবে। তাতে লেখা ছিল, স্বামীর ব্যাপারটা অ্যাক্সিডেন্ট ভেবো না, পরের বারে জানে মেরে দেব। আজ রাতে আবার সুযোগ দিচ্ছি। এবারে আমি সত্যি ভয় পেয়ে গেলাম। কাছে যা টাকা ছিল সব নিয়ে ওই রাতেই রেখে এলাম। তারপরে সব ঠিকঠাকই ছিল, কিন্তু আবার চিরকুট এলো এসবের মাস দুয়েক পরে। চিঠিতে লেখা ছিল, ছেলেকে বাঁচাতে চাইলে 50,000 আম বাগানের ওই জায়গায় রেখে এসো। পুলিশকে জানানোর চেষ্টা করলে কিন্তু তোমারই ক্ষতি। ছেলের হাতের চকলেট দরকার হলে দেখে নিও। ভাবছিলাম ওকে জানাই, কিন্তু পরের দিন বিকেলেই বাবু মাঠ থেকে খেলে বাড়ি এলো হাতে একটা চকলেটের প্যাকেট নিয়ে। চিঠির কথা মনে পড়তেই প্যাকেটটা নিয়ে আমি ফেলে দিয়েছিলাম। বাবুকে জিজ্ঞাসা করে জানলাম সে ছিঁড়লেও
খাইনি চকলেটটা, প্যাকেটটা পিঁপড়েতে ছেয়ে গিয়েছিল। পরের দিন সকালে দেখি একটা পিঁপড়ে আর বেঁচে নেই, গোটা দুয়েক ছুঁচো মরে পড়ে আছে। ভয়ে আমার রক্ত ঠান্ডা হয়ে গিয়েছিল। ওদিন কিছু গয়না বেচে টাকা জোগাড় করে কথা মতো জায়গায় রেখে এলাম, আবার সব ঠিক ছিল। কিন্তু নন্দ উদাও হওয়ার আগের দিন সন্ধে আরতির সময় আমি মন্দিরে গিয়েছিলাম। ফেরার সময় বাগানের মধ্যে থেকেই কেউ একটা ঢিল ছুঁড়ে মারলো আমায়। টর্চ থাকলেও অন্ধকারের মধ্যে কাউকে দেখতে পেলাম না বটে, কিন্তু পায়ের কাছে পড়ে থাকা ঢিলে বাঁধা কাগজের টুকরোটা দেখতে পেলাম। ওটা দেখেই আমার বুক কেঁপে উঠেছিল। ভয়ে ভয়ে তুলে নিয়ে দেখলাম লেখা আছে জলধরের মন্দিরের পাতাল ঘরের চাবিটা কাল রাতে আম বাগানে রেখে যেও, নইলে কি হতে পারে জানো তো? আমার মনের মধ্যে এই ব্যাপারে ভয় জন্মে গেছে। আমি জানি ওরা যা ইচ্ছে তাই করতে পারে, সেই জন্যই উর্মিলা দেবী আবার ফোঁপিয়ে কেঁদে উঠলেন। বিচ্ছু বলল, সেই জন্যেই তুমি গোপনে পাতাল ঘরের চাবিটা তার জায়গা থেকে বের করে সাবানে তার ছাপ তুলে নিয়ে গিয়েছিলে, আর সেই ছাপ দিয়েই নতুন চাবি বানিয়ে রেখে এসেছিলে, তাই তো? বিচ্ছুর এই কথাগুলো শুনে উর্মিলা দেবীর কাঁদো কাঁদো চোখে দারুণ বিস্ময় জেগে উঠল। তুমি জানলে কি করে? রতি মামুর চোখে মুখেও দারুণ বিস্ময়। বিচ্ছু হেসে বলল, অজিত মামা চাবিটা যখন কাল দেখালো তখনই দেখেছিলাম চাবির নকশায় সাবানের টুকরো আটকে আছে। ভালো করে না দেখলে বোঝা কঠিন। তখনই ধারণা করেছিলাম ওটার ছাপ তোলা হয়েছে সাবানে। এখন ব্যাপারটা ক্লিয়ার হলো, কারণ আসল চাবিটা যদি তুমি দিয়ে দিতে তাহলে অন্য সমস্যা দাঁড়াতো। কি ঠিক বলছি তো মামি? উর্মিলা দেবী ওপর নিচে মাথা নাড়িয়ে বললেন, কিন্তু আমি যে এসব ওদের বাঁচানোর জন্য করেছি। আমি সেটা জানি মামি, আমি তো তোমায় কথা দিচ্ছি, ভাই আর মামার কিচ্ছু হবে না। ওদের কিছু করার আগেই অপরাধী ধরা পড়বে। তুমি এতটা সাহায্য করলে যখন আর একটু করো। তুমি কি নন্দর উপর হামলা হতে দেখেছিলে? উর্মিলা আর রতি মামুর মুখে আবার বিস্ময়। চুপ করে থেকো না মামি, বলো। হ্যাঁ দেখেছিলাম। মাধব ঠাকুর মশাইয়ের ছেলে মাধাইকে কি দেখেছিলে তুমি? ওর সাথে ওর 4 সাগরেদকেও দেখেছিলাম। নন্দ ঘুমোচ্ছিল। আম বাগানে কিছু রাখতে গেলে আমি খুব সাবধানেই যেতাম। নন্দ দেখতে পেলেই তো সমস্যা। সেই দিনও নির্দিষ্ট জায়গায় বানানো চাবি রেখে চলে আসছিলাম। হঠাৎ গোটা 5 স্বর্ণা মার্কার লোককে ওদিকে যেতে দেখে ভয় একটা ছোপের আড়ালে চলে গেলাম। দেখলাম ওরা ধীরে ধীরে মন্দিরের চাঁদনির কাছে গিয়ে উঠে দাঁড়ালো। নন্দ তখন অকাতরে ঘুমোচ্ছে। হঠাৎ করে মাথায় নন্দন মুখটা চেপে ধরলো একটা রুমাল দিয়ে। বাকিরা তার হাত পা চেপে ধরলো। নন্দ চটপট করতে করতে একসময় নেতিয়ে পড়লো। এরপর ওরা তাকে তুলে নিয়ে চলে গেল দত্তঘাটের দিকে। আমি আর দাঁড়াইনি, যাই হোক করে পালিয়ে এসেছিলাম। আর আমি কিছু জানি না। পুলিশকে এই কথাগুলো বলতে পারবে? যদি ওদের কোনো ক্ষতি না হয় পারবো। চলো মামু, আমাদের যা জানার ছিল তা জানা হয়ে গেছে। ওরা ঘর থেকে বেরিয়েই যাচ্ছিল, এমন সময় উর্মিলা দেবী মিনতির সুর করে বললেন, এসব কেউ জানতে পারবে না তো? কথা যখন দিয়েছি কেউ জানতে পারবে না। এরপরে ওরা ঘর থেকে বেরিয়ে গেল। নিজেদের ঘরে ফিরে রতি মামু বিচ্ছুকে জিজ্ঞাসা করল, নন্দকে উধাও করতে যে উর্মিলা বৌদি দেখেছে সেটা জানলি কেমন করে? ওটা জাস্ট আন্দাজে একটা ঢিল ছুঁড়েছিলাম, লেগে গেল। সুজিতের কথাটা বলে দিলি না কেন? ওর মুখোশ খুলেছে তো। এত তাড়া কিসের মামু? সব হবে, দাঁড়াও না। আপাতত তুমি একটা কাজ করো, তোমার কয়েকটা খবরীকে কাজে লাগিয়ে দাও তো সুজিত দত্তের পিছনে। জলধরের মুকুট যে সেই চুরি করেছে সেটা বুঝতে পারছি, কিন্তু তাহলে আবার টাকা কেন চাইলো সেটা বুঝতে পারছি না। 10 কেজির সোনার চাঁদ বেচেও কি টাকা হয়নি? যাই হোক, ওর অফিস কোথায় জানো তো? হ্যাঁ তা জানি। ব্যাস, কাজে লাগিয়ে দাও তোমার লোকেদের। সে নয় দিচ্ছি, কিন্তু একটা প্রশ্নের উত্তর দে ভাগ্নে।
মাধাই আর সুজিত কি তাহলে একসাথে মিলে কাজ করছে? সেটা এখনো পরিষ্কার নয়। সুজিত দত্ত সম্পর্কে খবর পাওয়া খুবই দরকার। যাই হোক, আমি এখন চললাম অভিষেকের সাথে গল্প করতে। তুমি অফিসের সামন্তকে ফোন করে আপডেট নিয়ে নাও, ফিরে এসে শুনে নিচ্ছি। কথা শেষ করে বিচ্ছু ঝড়ের মতো ঘর থেকে বেরিয়ে চলে গেল। সন্ধে এখন 8:10 কি 15 হবে। অজিত দত্তর সাথে বিচ্ছু আর রতি মামু যাচ্ছে শিব মন্দিরে। বিচ্ছু বারবার অনুরোধ করায় মন্দিরের পাতাল ঘরে একমাত্র বাড়ির কর্তা ঢোকার এত বছরের পুরনো রীতিটাকে আজ অজিত ভাঙছেন। বিচ্ছুদের তিনি নিয়ে যেতে রাজি হয়েছেন। ওরা এখনও যে যে তথ্য পেয়েছে তার কিছুই কিন্তু অজিতকে জানায়নি। বিচ্ছু শুধু বলেছে কাজ এগোচ্ছে, চিন্তার কিছু নেই। জলধরের চাঁদ ঠিক দিনের আগেই খুঁজে পাওয়া যাবে। ইতিমধ্যে আরও কয়েকটা ঘটনা ঘটেছে। অফিসার সামন্ত মাধাইয়ের ওপরে চাপ দিয়েও কোনো কথা তার মুখ থেকে বের করতে পারেনি। সে স্বীকার করেছে নন্দকে মারার হুমকি সে দিয়েছিল, কিন্তু সেসব কিছুই সে করেনি। রতি মামুর এক খোঁচর সুজিত দত্তের সম্পর্কে বেশ কিছু জরুরি তথ্য পাঠিয়েছে। সুজিত দত্তর মদ আর জুয়ার প্রতি তীব্র টান আছে। রেসের মাঠেও রেগুলার ঢুঁ মারে, আর এইসব করতে গিয়েই তিনি গলা পর্যন্ত দেনায় ডুবে গেছেন। আর দেনার অঙ্কটা নেহাত কম নয়, প্রায় 40 লক্ষ টাকা। তার বৌদিকে ভয় দেখিয়ে টাকা নেওয়ায় বা সোনার চাঁদ চুরি করার বেশ পোক্ত কারণ এটা। তবে এসবের কিছুই অজিত এখনো জানে না। গত রাতের কথা আর উর্মিলা দেবীর সাথে হওয়ার কথাগুলো বিচ্ছু অফিসার সামন্তকে জানায়নি। তার বদলে তাকে একটা মোবাইল নম্বর দিয়ে বলেছে সেটা যার নামে তার সকল তথ্য ওর লাগবে। অফিসার সামন্ত কয়েকবার জিজ্ঞাসা করেছেন বটে এই নম্বর সে কোথা থেকে পেয়েছে, কিন্তু বিচ্ছু সে প্রশ্নের উত্তর না দিয়ে বলেছে, আপনাকে সবকিছু পরে বলবো, এই কাজটা আগে হওয়া দরকার, প্লিজ অফিসার। রতিমামু প্রশ্নটা করেছিল, তাতেও বিচ্ছু একই উত্তর দিয়েছে। এছাড়া সকালে অভিষেকের সাথে গল্প করে আসার পর থেকেই বিচ্ছু দারুণ চুপচাপ মেরে গেছে, বেশি কথা বলছে না। ওকে দেখলেই বোঝা যাচ্ছে খুব গভীর কোনো চিন্তায় ডুবে গেছে সে। যাই হোক, ওরা তিনজনে এসে দাঁড়ালো জলধরের মন্দিরের সামনে। আশেপাশে কেউ কোথাও নেই। চাঁদনি পেরিয়ে ওরা গিয়ে ঢুকলো মন্দিরের গর্ভগৃহে। ঘরের একদিকে একটা শিবলিঙ্গ বসানো। অজিত লিঙ্গটাকে প্রণাম করে এগিয়ে গেলেন তার ঘরের আরেক দিকে। বিচ্ছুরাও তার পেছনে পেছনে গেল। আরেকটা ঘর, তবে এটা খুবই ছোট। ঘরটার মধ্যে একদিকে পুজোর নানান জিনিসপত্র রাখা, আর একটা দিকে একেবারেই ফাঁকা। সেদিকের মেঝেতে শুধু একটা মাদুর পাতা। অজিত মাদুরটার কাছে গিয়ে দাঁড়ালেন, তারপরে সেটাকে সরিয়ে দিলেন। এইবারে মেঝের উপরে একটা দরজা আত্মপ্রকাশ করল। দরজাটার একটাই সুন্দর নকশা কাটা পাল্লা। পাল্লাটার ঠিক মাঝামাঝি একটা গর্ত করা। অজিত অদ্ভুত দেখতে সেই চাবিটা সেই গর্তের মধ্যে ঢুকিয়ে দুবার প্যাঁচ দিল। সাথে সাথে দরজাটা নিজে হাতেই খুলে গেল। টর্চ ওদের সাথেই ছিল, আর তাতেই দেখা গেল ধাপ ধাপ করা সিঁড়ি তলায় নেমে গেছে। রতিমামু বলল, হ্যাঁ রে অজিত, তাহলে এটাই তোদের সেই প্রাচীন রহস্যময় পাতাল ঘরের পথ? অজিত শুধু মাথা নাড়লেন। ওরা তিনজনে পাতাল ঘরের মধ্যে গিয়ে দাঁড়ালো। টর্চের আলোয় ভেতরটা ভালো করে দেখল। ডালা ভাঙা সিন্ধুকটাও বিচ্ছু খুব ভালো করে দেখল। তারপরে বলল, সেই চাকাটা কোথায়? ঘরের একটা দেওয়ালের ওপরে আলো ফেলল অজিত। চাকাটা দেখা গেল। প্রায় গোটা দেওয়াল জুড়ে আটকানো চাকাটা দেখতে অনেকটা গাড়ির স্টিয়ারিংয়ের মতো। চাকাটার কাছে গিয়ে সেটাকেও ভালো করে দেখল বিচ্ছু। তারপরে বলল, এটাকে একটু ঘুরিয়ে কেমন করে কাজ করে সেটা দেখানো যায়? অজিত এবারে একটু আমতা আমতা করে বলল, কিন্তু চাকা ঘোরালে তো জলধর জলের ওপর চলে আসবেন, আর আর সময়ের আগে তাকে তোলাটা ঠিক নয় রে। অজিত মামা, ভুলে যেও না, আমরা যা করছি তা দেখতে গেলে কিন্তু জলধরের জন্যই। প্লিজ আমাকে একবার ব্যাপারটা দেখাও। অজিত একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। চাকাটার মাঝেও একটা ফুটো রয়েছে। যে চাবিটা দিয়ে পাতাল ঘরের দরজাটা তিনি খুলেছিলেন, তিনি সেই চাবিটাই গুঁজে দিলেন। তারপরে একবার প্যাঁচ দিলেন।
চাকাটা থেকে একটা খস শব্দ হলো। অজিত এবারে ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে চাকাটা 3 বার ঘোরালেন। অত বড় চাকাটা ঘোরাতে তার বিশেষ কিছু জোর লাগাতে হলো না। তারপরে একটা খুপড়ি দেখিয়ে বললেন, এই ওটা দিয়ে বাইরে দেখ। বিচ্ছু ছুটে গিয়ে খুপড়িটা দিয়ে বাইরে আলো ফেলল। বুঝতে পারল ওরা আসলে মন্দিরের চাঁদনির ঠিক তলায় আছে। সেই জন্যই পুকুরটা আর পুকুরের মাঝে হঠাৎ গজিয়ে ওঠা শিবলিঙ্গটাকে স্পষ্ট দেখা যাচ্ছে। বিচ্ছু আবার ফিরে এলো অজিতের কাছে, বলল, এই চাকাটা আর ঘোরানো যায় না? না, আর তো ঘোরানো যায় না। একবার চেষ্টা করো না। আরে আমি জানি ঘোরানো যায় না, তবু দেখো না একবার। অগত্যা অজিত চাকায় একবার প্যাঁচ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সেটা আর ঘুরল না। গায়ে জোরও লাগালো, তাও চাকা আর এক চুল নড়ল না। আমি তো তোকে বললাম এই চাকা আর ঘোরানো যায় না। বিচ্ছু কি যেন একটা ভাবলো, বিড়বিড় করে বলল, 1, 2 আর 3, 4 মিলিয়ে দিলে খুলবে তার। চাকাটা উল্টো দিকে ঘোরাও দেখি। তাহলে তো জলধর আবার জলের তলায় চলে যাবেন। হ্যাঁ ঠিক আছে, ঘোরাও না। অজিত তাই করলেন। খুপড়ি দিয়ে বিচ্ছু দেখল জলধর আবার জলের তলায় সমাহিত হলেন। এবারেও বলল, এদিকেই চাকাটা ঘোরানোর চেষ্টা করো দেখি একবার। আরে এইদিকে চাকা আর ঘুরবে না। একবার চেষ্টা করেই দেখো না। অজিত চেষ্টা করল, কিন্তু একেবারে হাঁ হয়ে গেল। না, তাকে আর জোর লাগাতে হচ্ছে না, অল্প জোরেই চাকাটা উল্টো দিকে ঘুরছে। বিচ্ছু আর রতি মামুর চোখে মুখে উত্তেজনার ছাপ। বিচ্ছু বলল, মোট 7 বার ঘোরাও। এমনিতেও গুনে গুনে 7 বার ঘোরানোর পরে চাকা আর ঘোরানোর দরকার পড়ল না, কারণ ঠিক 7 নম্বর প্যাঁচে পড়ার সাথে সাথে চাকা সমেত দেওয়ালের একটা দিক ধীরে ধীরে সরে গেল। বিচ্ছুর মুখে হাসি ফুটল। চলো, এই পথটা কোথায় গেছে দেখা যাক। অজিতের মুখ হাঁ। এত বছরে এই দরজার কথা তিনি কখনোই জানতে পারেননি। ওরা 3 জনে টর্চের আলোটাকে ভরসা করে সেই দিকে এগিয়ে গেল। বহু বছরের বদ্ধ হাওয়ার ভ্যাপসা একটা গন্ধে ভরে গেছে সরু গলির মতো পথটা। কিছুটা যাওয়ার পরে ওরা দাঁড়ালো। সামনে আরও একটা দরজা, তবে এর 2টো পাল্লা। বিচ্ছু দরজাটার একেবারে সামনে গিয়ে দাঁড়ালো। টর্চের আলোয় খুব ভালো করে দেখলো দরজাটা। পাল্লা দুটোর ওপরেই সুন্দর নকশা কাটা, তবে সেসবের ওপরে এখন পুরু মাটির আস্তরণ জমেছে। পাল্লা দুটো একেবারে মাঝামাঝি একটা গর্ত। গর্তটা কিন্তু একটা নির্দিষ্ট আকৃতি আছে, কুমড়োর মতো ফালি কাটা চাঁদের মতো আকৃতি ছিদ্রটার। বিচ্ছুর মুখে হাসিটা চওড়া হচ্ছে। বিড়বিড় করেও বলল, জলধরের মাথার চাঁদ বাতলে দেবে সোনার পথ। এই দরজার ওপারে কি আছে সেটাও তাহলে দেখে যাও। সে তো দেখতে পারলে ভালোই হতো, কিন্তু এই দরজা খোলার চাবিটা কই? পাতাল ঘর আর চাকাটার চাবিটা দিই কি এই দরজার তালাও খোলা যায়? হ্যাঁ, না না, অত সহজ নয়। এই ঘরের তালা খোলার চাবি আমাদের কাছে নেই, কিন্তু সেটা কি করে পাওয়া যাবে সেটা আমি বেশ বুঝতে পারছি। রতি মামু আর অজিত একসাথে বলে উঠলেন, কিভাবে? পরে তোমরা নিজেরাই দেখতে পাবে। এখন এখান থেকে যাই, চলো। তবে হ্যাঁ, এসবের ছিটে ফোঁটাও যেন কেউ জানতে না পারে। কিন্তু কিন্তু তুই এসব জানলি কি করে? বললাম তো, ঠিক সময় সব কিছু জানতে পারবে। সব ঠিকঠাক থাকলে জলধরের মুকুট পেতেও আর বেশি দেরি নেই। এতক্ষণ বাদে অজিতের স্বরে আনন্দ প্রকাশ পেল। তিনি বললেন, হ্যাঁ, তুই সত্যি বলছিস তো বিচ্ছু? বিচ্ছু শুধু ওপরে নিচে ঘাড় নাড়ল। মন্দির থেকে বাড়ি ফিরে নিজেদের ঘরে আসতেই রতি মামুর ফোনটা বেজে উঠল। অফিসার সামন্তর ফোন। হ্যালো অফিসার, বলুন। লিটল ডিটেকটিভ কি আশেপাশেই আছে? হ্যাঁ, ও আমার পাশেই আছে। দেবো ওকে? হ্যাঁ, দিন না একটু। বিচ্ছু মোবাইলটা নিয়ে বলল, হ্যাঁ বলুন অফিসার। লিটল ডিটেকটিভ, যে মোবাইল নাম্বারটা পাঠিয়েছিলে তার মালিকের ব্যাপারে খোঁজ পেয়েছি। নাম্বার হোল্ডারের নাম শশাঙ্ক শেখর দত্ত, সন অফ লেট অবনী মোহন দত্ত। ভদ্রলোক একজন আর্কিওলজিস্ট। আর কিছু জানতে পেরেছেন? আর কিছু বলতে ভদ্রলোক ওই রাজস্থানের বাসিন্দা, ব্যাস
এইটুকুই জানতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে, এতেই হবে। আরেকটা কথা, কাল একবার আসতে পারবেন? আপনার সাথে আলাদাভাবে কিছু কথা বলার দরকার আছে। বেশ, তো কাল তাহলে ওই বেলা 10টার দিকেই যাই। নিশ্চয়ই। কল কেটে বিচ্ছু বলল, মামু, কেসটা মনে হচ্ছে গুটিয়েই এনেছি। এবারে শুধু ফাঁদ পেতে পাখি ধরার পালা। সেটা যদি করতে পারি তাহলেই কেল্লা ফতে। এইটাকে তো ঠিক হচ্ছে না ভাগ্নে। দেখতে গেলে আমি তোর অ্যাসিস্ট্যান্ট, আর আমাকেই তুই কিছু বলছিস না। সব জানতে পারবে, আর একটু ধৈর্য ধরো মামু। আমি আর ধৈর্য ধরতে পারছি না। আমাকে এখনই বলতে হবে তুই কি কি জানতে পেরেছিস। বেশ, কিছুটা বলছি, বাকিটা থাক, কাল একেবারে সারপ্রাইজ নেবে। আচ্ছা, কিছুটাই বল। চিত্রশিল্পী শশাঙ্ক গাঙ্গুলির মোবাইল নাম্বারের আসল মালিক কে জানো? এই আবার কেমন প্রশ্ন? ওনার সিম উনিই হবেন। হ্যাঁ, উনিই মালিক, তবে নাম অন্য। মানে শশাঙ্ক গাঙ্গুলির আসল নাম শশাঙ্ক শেখর দত্ত, সন অফ লেট অবনী মোহন দত্ত। ভদ্রলোক একজন প্রত্নতাত্ত্বিক। বলিস কি রে ভাগ্নে? অবনী মোহন তো অজিতের কাকার নাম। এসবের মানে কি? এইবারে অঙ্কটা একটু একটু করে মিলছে মামু, সবটা একটু একটু করে পরিষ্কার হচ্ছে। যাই হোক, এখন এসব ছাড়ো, আজ আর এই বিষয় নিয়ে কোনো কথা নয়। আমাকে ভাবার সময় দাও। এবারে ফাঁদটাকে তো ভালো করে বুনতে হবে, পাখি যাতে একবার পড়লে আর পালাতে না পারে। কথা শেষ করে বিচ্ছু চুপচাপ জানলার কাছে গিয়ে দাঁড়ালো। রতিমামুও বুঝল ভাগ্নে একবার যখন বলেছে আজ আর এ নিয়ে কথা বলবে না, তখন মরে গেলেও তাকে দিয়ে এই বিষয়ে আর কিছু বলানো যাবে না। তাই সেও তার ল্যাপটপটা খুলে খুটুর খুটুর করতে শুরু করলো। রাত এখন গভীর, নয় নয় করে 2টো তো হবেই। মানুষজন দূরের কথা, কুকুর বেড়ালেরও দেখা নেই রাস্তায়। বিচ্ছু, রতিমামু, অজিত দত্ত আর অফিসার সামন্ত শিব মন্দিরের সামনে একটা বড় ঝোপের আড়ালে অন্ধকারে মিশে বসে আছেন। এই মন্দির চত্বরে পুলিশের লোকজন গোপনে ঘিরে বসে আছে। একবার বাঁশি পড়লেই সব ছুটে আসবে। আজ সকালে কথা মতো 10টার দিকে অফিসার সামন্ত এসেছিলেন। বিচ্ছু ওনার সাথে প্রায় 2 ঘন্টা ধরে আলাদা কথা বলেছে। সেই সময় ওদের কাছে কেউ ছিল না, এমনকি রতিমামুও না। কি কথা যে ওরা বলেছে সেটা কেউ জানে না। ঘণ্টা 2 কথা বলার পরেই অজিত আর রতিমামুকে ডাক পড়ে ঘরে। তখন বিচ্ছু জানিয়েছিল বাড়ির সকলের সাথে সে আর অফিসার সামন্ত কথা বলতে চায়। চিত্রশিল্পী শশাঙ্ক গাঙ্গুলিও যেন আসেন। তাই হলো, সকলকে কি বলতে হবে সেটা বিচ্ছু আগে থেকেই অফিসার সামন্তকে বুঝিয়ে বলে দিয়েছিল। অফিসারও তাই করলেন। সকলে এসে উপস্থিত হলে তিনি বললেন, পুলিশের কাছে খবর আছে জলধরে সোনার চাঁদ চুরি যেতে পারে। শুধু তাই নয়, আমরা তদন্ত করে জানতে পেরেছি ওই মন্দিরের মধ্যেই কোনো একটা ঘরে বিপুল পরিমাণে গুপ্তধন লোকানো আছে। সেসবও চুরি যাওয়ার একটা প্রবল সম্ভাবনাও রয়েছে। নন্দকে যারা খুন করেছে এসব তাদের কাজ বলেই আমাদের ধারণা, কিন্তু অপরাধীকে ধরা খুবই কঠিন। সে দারুণ চালাক, আর তাকে ধরতেই আজ আপনাদের ডেকেছি। পুলিশ আপনাদের কাছে সাহায্য চাইছে বটে, আপনারা যদি একটু সজাগ হয়ে থাকেন তাহলে হয়তো অপরাধীকে ধরা সম্ভব। আমাদের কাছে যা খবর আছে সেই অনুযায়ী খুব তাড়াতাড়ি চুরিটা হবে। আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা একটু সজাগ থাকবেন, আর তেমন কিছু বুঝলেই অবশ্যই কিন্তু পুলিশকে জানাবেন। আপনাদের সাহায্য ছাড়া অপরাধীকে বা অপরাধীদের ধরা সত্যিই কিন্তু খুব কঠিন হবে। প্লিজ হেল্প আস, ওকে? এরপরে সকলেই এক বাক্যে সাহায্য করতে রাজি হয়েও গেছে। অবশ্য তারা বিচ্ছুর আসর পরিকল্পনার ব্যাপারে কিছুই জানে না। অফিসার সামন্ত এবারে ফিসফিস করে প্রশ্ন করলেন, লিটল ডিটেকটিভ, 1 ঘন্টা তো হয়ে যায়, এখন তো কেউই এলো না। আমাদের প্ল্যান কাজ করবে তো? অপেক্ষা আমাদের করতেই হবে, আর কোনো পথ তো নেই। অফিসার সামন্ত কিছু একটা বলতে যাচ্ছিলেন, এমন সময় রতিমামু তাকে চুপ করিয়ে দিয়ে বললেন, চুপ, সকলে চুপ, সামনে দেখুন। ওরা ঝোপের আড়াল থেকে সামনের দিকে তাকালো। মন্দিরের ঠিক পেছনে হঠাৎ করে একটা টর্চের আলো জ্বলে উঠেছে। আলোটা স্থির নয়, এদিক ওদিক দেখছে থেকে থেকে। একটু পরে টর্চধারীর আগমন হলো।
বিক্ষিপ্ত টর্চের আলোতে তার মুখটাও দেখা গেল। সুজিত দত্ত। অজিতবাবু চেঁচিয়ে উঠতে যাচ্ছিলেন, তার আগে রতুমামু তাকে চেপে ধরে চুপ করিয়ে বসিয়ে দিলেন। সুজিত আরও কিছুক্ষণ এদিক ওদিক দেখল, তারপরে সোজা ঢুকে গেল মন্দিরের মধ্যে। রতিমামু প্রশ্ন করল, এই আমরাও চাই নাকি? না, এখনই নয়, অপেক্ষা করো। মিনিট 10 কাটল। এবারে আমবাগানের দিক থেকে টর্চের আলো ছিটকে এলো। একটু বাদে এই টর্চধারীকেও দেখা পাওয়া গেল। তাকে চিনতেও ওদের কোনো সমস্যা হলো না। চিত্রশিল্পী শশাঙ্ক গাঙ্গুলি। তিনিও এদিক ওদিক দেখে নিয়ে চলে গেলেন মন্দিরের ভেতরে। আরও মিনিট 5 কাটল। তারপরে মন্দিরের ভেতর থেকে প্রচণ্ড একটা চিৎকার ভেসে এলো। শশাঙ্ক গাঙ্গুলির চিৎকার, চলুন চলুন চলুন, আর সময় নেই। ওরা 4 জনে ঢুকলো মন্দিরের দিকে। মন্দিরের মধ্যে ঢুকে ওরা সোজা গেল পাতাল ঘরের দিকে। পাতাল ঘরের দরজা হাট করে খোলা। ওরা সিঁড়ি ধরে সোজা তলায় চলে এলো। আর এক পাও নড়বেন না মিস্টার সুজিত দত্ত। রিভলভার উঁচিয়ে বললেন অফিসার সামন্ত। মাটিতে লুটিয়ে পড়ে আছেন শশাঙ্ক গাঙ্গুলি। তার মাথার পেছন দিকটা ফেটে সেখান থেকে রক্ত বেরিয়ে ভাসিয়ে দিচ্ছে জায়গাটা। সুজিত দত্তর হাতে ধরা 10 কেজির সোনার চন্দ্রমুকুট, সেটার কানায় রক্ত লেগে। বুঝতে সমস্যা হয় না, ওটা দিয়েই চিত্রশিল্পীর মাথায় আঘাত করা হয়েছে। সুজিত দত্তর গলার স্বরে এবারে শয়তান ভর করল। সে খেকিয়ে উঠে বলল, তার আর কোনো জায়গা নেই। সকল গুপ্তধন এবার আমার হবে, আমার 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 সামনে যে আসবে সেই মরবে এবারে। কথা শেষ করে তিনি পকেট থেকে একটা রিভলভার বের করলেন। অফিসার সামন্ত একদম ডাঁটো পুলিশ অফিসার। বিন্দুমাত্র সময় নষ্ট না করে তিনি গুলি চালালেন সুজিতের হাত লক্ষ্য করে। মাটির তলার ঘর কেঁপে উঠল সেই শব্দে। সুজিতের মুখ থেকেও একটা আর্তনাদ বেরিয়ে এলো। তার হাতের রিভলভার তার মুকুটটা ছিটকে পড়ল। অফিসার সামন্ত ছুটে গিয়ে চেপে ধরলেন সুজিতকে। সে বন্য হিংস্র সাপদের মতো গজরাচ্ছে। বিচ্ছু এগিয়ে গিয়ে মুকুটটা তুলে ধরল, তারপরে বলল, রতিমামু, অজিত মামা, আমার সাথে এসো। ওরা 3 জনে এগিয়ে গেল দেওয়ালের বিশাল চাকাটার কাছে। অজিত মামা, চাকাটা আগের দিনের মতো উল্টো দিকে ঘোরাও। আদেশ পাওয়া মাত্র অজিত চাবি গুঁজে চাকা উল্টো দিকে ঘোরাতে শুরু করলো। আজ সকালেই জলধরকে জলের উপরে তোলা হয়েছে। খুপড়ি দিয়ে বিচ্ছু দেখল ধীরে ধীরে জলধর জলের তলায় যেতে শুরু করেছে। একসময় জলধর সম্পূর্ণভাবে জলের তলায় সমাহিত হলো। এরপরে 7 বার চাকা উল্টো দিকে ঘোরানোর সাথে সাথে দেওয়ালটা একদিকে সরে গেল। ওরা ভেতরে গিয়ে দাঁড়ালো সেই দরজার সামনে। অফিসার সামন্ত ইতিমধ্যে সুজিতকে আর অজ্ঞান হয়ে থাকা শশাঙ্ককে অন্যান্য পুলিশের হাতে ছেড়ে দিয়ে চলে এসেছেন। বিচ্ছু মুকুটটা হাতে নিয়ে এগিয়ে গেল দরজার কাছে। দরজার পাল্লা দুটোর মাঝে থাকা কুমড়োর ফালির মতো গর্তটায় গুঁজে দিল চাঁদ মুকুটটা। আর সাথে সাথেই ওদের সকলের সামনে অবিশ্বাস্য দৃশ্যটা আত্মপ্রকাশ করল। পুরনো পাল্লা দুটো নিজে হতেই ধীরে ধীরে দুপাশে সরে গেল, আর ঘরের মধ্যে চুর হয়ে থাকা সোনা দানা সবকিছুই ওদের টর্চের আলোয় চকচক করে উঠল। শত শত বছরের প্রাচীন সোনার স্তূপের ওপরে মাটি ধুলোর পারদ পড়লেও তার উজ্জ্বলতা ওদের চোখ ঝলসে দিচ্ছে। অজিত ধপ করে বসে পড়লেন। হতভম্ব বিস্মিত স্বরে বললেন, এসব কি? হ্যাঁ, এসব কি? মঙ্গল ডাকাতের ভয়ে লোকানো রামহরি দত্তের বিপুল গুপ্তধন। উনি নিজের প্রতিজ্ঞা রেখেছেন। মঙ্গল ডাকাত দূরের কথা, রামহরি দত্তের লুকিয়ে রাখা গুপ্তধন এত বছর পরে আমরা উদ্ধার করলাম। তাহলে লিটল ডিটেকটিভ, সবই তো মিটল। এবারে জবনিকা পতনটা করে দিলেও হতো না নাকি? এখন সকাল 8টা মতো বাজে। দত্তবাড়ির বড় বসার ঘরে মুখোমুখি বসে আছেন অফিসার সামন্ত, অজিত দত্ত
উর্মিলা দেবী, মাথায় পট্টি বাঁধা শশাঙ্ক শেখর দত্ত, রতি মামু আর বিচ্ছু মহারাজ। অফিসের সামন্তর কথা শুনে রতি মামু আর অজিত একসাথে বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, সবটা আমরাও শুনতে চাই। বিচ্ছু এবারে একটু অল্প হেসে বলতে শুরু করলো, একেবারে শুরু থেকেই তাহলে বলা যাক। অজিত মামা যখন আমাকে বলল যে মন্দিরে কোনো পাহারাদার থাকে না, নন্দই যথেষ্ট, সে থাকতে চুরি করা সম্ভব নয়, আর তারপরে দামি মুকুটটার কথা যখন জানলাম, তখনই আমার সন্দেহ হয় কেউ যদি ওই মুকুট চুরি করতে চায় তাহলে সবার আগে নন্দকেই সরানো উচিত। কিন্তু তখনও বুঝিনি আসলে দুটোই হচ্ছে। এরপরে ওই দিন রাতে উর্মিলা মামিকে দেখলাম মন্দিরের দিকে যেতে, খটকা লাগলো। তারপরে দেখলাম উনি টাকা রেখে চলে গেলেন। সুজিত মামাকেও দেখলাম, সব হিসেব গুলিয়ে যেতে শুরু করলো। অনেকগুলো খটকা মাথা চাড়া দিল। পরের দিন সকালেই মামির সাথে কথা বললাম, তখন ব্যাপারটা একটু একটু পরিষ্কার হতে শুরু করলো। অজিত মামা, কয়েক মাস আগে তোমার যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটা সুজিত মামারই করানো, শুধুমাত্র মামিকে ভয় দেখিয়ে কাজ হাসিল করার জন্য। মামি সত্যিই তোমাদের বাঁচানোর জন্য ভয় পেয়ে কাজগুলো করেছিল। মামির কোনো দোষ আমি দেখছি না। যাই হোক, নন্দকে যে মাধাই খুন করেছে সেটাও নিশ্চিত হলাম। তখন ভেবেছিলাম সুজিত মামা আর মাধাইয়ের যোগ সাজস আছে, কিন্তু সেটা যে নয় সেটা বুঝলাম যখন মামুর খবরই জানলো সুজিত মামার প্রচুর দেনা আছে। ইতিমধ্যে অভিষেকের কাছ থেকে ছড়াটা শুনেই আমার বেশ লেগেছিল, কিন্তু তখন বুঝিনি এটার সাথে এত বড় গুপ্তধনের যোগ আছে। বুঝলাম সেদিন অভিষেকের সাথে কথা বলতে গিয়ে শশাঙ্ক মামার ঘরে গিয়ে। তখন উনি ডায়েরি খুলে কিছু একটা লিখছিলেন। এক পলকেই আমি লাইন কটা পড়ে নিয়েছিলাম, ছড়ার শেষ কটা লাইন। পাশে এক জায়গায় লেখা, জলধরের চাঁদ তো নয় পেলাম, কিন্তু ঘরটা কই। এর সাথে ওই টেবিলেই একটা ভিজিটিং কার্ডও দেখলাম, তাতে লেখা শশাঙ্ক শেখর ব্র্যাকেটে আর্কিওলজিস্ট, তার সাথে একটা নম্বর। এর মানে সুজিত মামার কাছ থেকে চাঁদটা চুরি গেছে, আর সেই জন্যেই চাঁদটা পাওয়ার পরেও সুজিত মামার টাকার দরকার ছিল। ব্যাস, আমার মাথায়ও ছড়াটা ঘুরতে শুরু করলো। বুঝলাম প্রথম থেকে একটা গল্প বললেও শেষ কটা লাইনে গুপ্তধনের সন্ধান দেওয়া আছে। আন্দাজ করলাম রামহরি এই দত্ত বাড়িরই কেউ ছিলেন। তিনি কোনো মঙ্গল ডাকাতের ভয়ে ধনসম্পদ লুকিয়ে রেখেছিলেন। এই আন্দাজের উপর ভিত্তি করেই অজিত মামার সাথে মন্দিরে গেলাম। পাতাল ঘরে ঢুকলাম। এখানে ছড়ার কটা লাইন বলি, 1, 2 আর 3, 4 মিলিয়ে দিলে খুলবে দ্বার। 1 আর 2 যোগ করলে 3, 3 বার ক্লকওয়াইজ চাকা ঘোরালে জলধর জলের উপরে উঠে আসে। সেইভাবেই 3 আর 4 যোগ করলে হয় 7, কিন্তু এখানে ব্যাপারটা একটু অন্য। অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার চাকাটা ঘোরাতে হবে, তাহলেই সে গুপ্তঘর পাওয়া যাবে। এরপরে আসছে জলধরের মাথার চাঁদ বাতলে দেবে সোনার পথ। অজিত মামার সাথে গিয়ে গুপ্তকক্ষের তালাটা দেখেই এই লাইন কটার মানেও স্পষ্ট হয়ে গেল। কিন্তু সমস্যা হচ্ছে চাঁদ তো আমাদের কাছে নেই। তাছাড়া মাধাইয়ের বিরুদ্ধে প্রমাণ পেলেও আসল অপরাধী মানে সুজিত মামাকেও তো হাতে নাতে ধরতে হবে, নইলে তাকে অপরাধী প্রমাণ করা কঠিন হতো। তাই সব সমস্যার সমাধান হিসেবে ফাঁদ পাতলাম, জানিয়ে দিলাম গুপ্তধনের কথা। তাতেই শশাঙ্ক মামা আর সুজিত মামা পা দিল। এর পরেরটা তো তোমরা জানো, কিন্তু শশাঙ্ক মামা তুমি বলো তো, তুমি এসব কি করে জানলে? আমি আমার বাবার কাছেই ছড়ার কথা, এই মন্দিরে ইতিহাসের কথা শুনেছিলাম। আমি এখানে এসেছিলাম ওই ইতিহাসের সত্যতা সন্ধান করতে। সুজিতকে মুকুট চুরি করতে আমি রেখেছিলাম। আমি জানতাম ওটা বেচে দেবে, কিন্তু আমি সেটা চাইনি। তাই আমি ওর কাছ থেকেই মুকুটটা চুরি করে নিলাম, চাবিটা নিতে পারিনি। গুপ্তধন নিয়ে আমার কোনো ইচ্ছা ছিল না, আমি শুধু ওটাকে খুঁজে বার করতে চেয়েছিলাম। তা তুমি এখন কোথায় থাকো? কাকা কি? তুমি করে বলার কিছু নেই, আমিও তো তোমার ভাই দাদা। আর বাবা মারা গেছেন 3 বছর আগে। এখন কলকাতায় একটা ভাড়া বাড়িতে থাকি, তার আগে থাকতাম রাজস্থানে। তা দাদাই যখন বললি, এই দাদার একটা কথা রাখ, বলি এখানেই থেকে জানা, আর কলকাতায় থাকতে হবে না, এই বাড়ি তো তোরও। শশাঙ্ক কিছুক্ষণ মাথা নিচু করে থেকে হেসে বলল, আমিও কখনো এমন পরিবারের সাথে থাকিনি। মা মারা যাবার পর আমি আর বাবা এমনই কেটেছে। এখানে থাকলে আমারও ভালো লাগবে।
অজিত এবারে অফিসার সামন্তকে বললেন, সুজিত এমন একটা কাজ করবে আমি ভাবতে পারছি না। আচ্ছা অফিসার, মাধায় তাহলে কি হবে? ও তো এবারে আমাদের ওপরে। চিন্তা করবেন না, ওকে এমন কেসের প্যাচে ফেলেছি কোনো মন্ত্রীও ওদের বাঁচাতে পারবে না। আর ভাববেন না এমন গুঁতো দিয়েছি যে আপনাদের বিরুদ্ধে কিছু করার সাহস ওরা দেখাবে না। তারপরেও আমি তো আছি। আর আপনি ওই গুপ্তধন কি করবেন ভাবছেন? ভাবছি ঠাকুরের জন্য কিছুটা রেখে বাকিটা সরকারকে দান করব। এবারে অন্তত টাকার জন্য পুজো আর ছোট করতে হবে না। ভাবছি মেলাটাও সামনের বছর থেকে বসাবো। আমিও একটা কথা ভাবছি জয়নগর থানা থেকে এর মধ্যে একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করে লিটল ডিটেকটিভকে একটা সংবর্ধনা দেব। আমরাও দিতে চাই, কি বলো দাদা? অবশ্যই, সে আর বলতে। রতিমামু এবারে উঠে দাঁড়িয়ে দারুণ নাটকীয় সুরে বললেন, তাহলে শেষ ভালো তো সব ভালো। এবারে বৌদির কাছে শুধু একটাই অনুরোধ, হে মাতে, এরপর যে কদিন আছি সে কদিন যেন একটু ভালোর থেকেও ভালো খেতে পারি। শেষ হলো আজকের সাগর ঘোষের কলমে বিচ্ছু মহারাজা সিরিজের তৃতীয় গল্প চন্দ্রহরণ। আজকের গল্প পাঠে আসনজন বিচ্ছু মহারাজার চরিত্রে মৈনাক, উর্মিলা ও তারাখুড়িমার চরিত্রে রুভিনা, অজিত, সুজিত এবং শশাঙ্কের চরিত্রে ঋদ্ধি, আদিত্য সামন্ত চরিত্রে বুবাই, রতিমামুর চরিত্রে সৌরভ সাহা, প্রদীপ কাকা ও অভিষেকের চরিত্রে বিপুল, পরিচালনা ও আবহ সৃষ্টিতে বিপুল, নাট্যরূপ শুভঙ্কর, পোস্টার আর্টিস্ট ডিভাইন কমেডি। গল্পের সূত্রধার আমি ঋদ্ধি। ফিরে আসবো আরেকটি অভিনব গল্প নিয়ে, তাই কান রাখুন শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ এবং শুভরাত্রি।